জামাটা চেঞ্জ করে মাথায় হাত দিয়ে বসে আছে আহানা। এত ভিজেছে সে এখন মনে হয় মাথাটা ছিঁড়ে হাতে চলে আসবে। পাশে থাকা একটা কঙ্কর নিয়ে জোরে সরে সামনে নিক্ষেপ করলো মাথা ব্যথার চোটে। আউচ! আহানা মাথা থেকে হাত সরিয়ে মুখ তুলে তাকালো। শান্ত হাত ডলতে ডলতে এগিয়ে আসতেছে। কি আবার ভেজাবেন? একেবারে শান্তি হয়নি। শান্ত নিচু হয়ে আহানার হাত মুঠো করে নিয়ে টেনে নিয়ে যাচ্ছে। আহানা বলছে হাত ছাড়তে, শান্ত সেদিকে মন না দিয়ে ঝাউ গাছগুলোর অপরূপ দৃশ্য পর্যবেক্ষণ করে যাচ্ছে। কি হলো? কথা কানে যায় না আপনার? এই যে শুনুন, আমার হাতটা ছাড়ুন, আমার মাথা ব্যথা করতেছে, প্লিজ ছাড়ুন। অনেকটা দূরে শান্ত আহানাকে নিয়ে চলে এসেছে একটা চায়ের দোকান। আশেপাশে মানুষ নেই বললেই চলে। শান্ত টুলটা সামনে এনে আহানাকে বসতে বলে চায়ের দোকানদারকে 2 কাপ দুধ চা দিতে বলে নিজেও বসে পড়ল। কি হলো? বসো, চা খেতে এনেছি তোমাকে। বলছিলাম না একসাথে চা খাবো? আহানা ভ্রু কুচকে টুল টেনে বসলো। শান্ত বিস্কুট নিয়ে আহানাকে এক প্যাকেট ধরিয়ে দিয়ে নিজেও গাপুস গুপুস করে খেয়ে যাচ্ছে। আহানা প্যাকেট খুলে একটা বিস্কিট খেয়ে বাকি বিস্কিট লুকিয়ে ফেললো। ঢাকায় ফিরে সেটা খেয়ে ভার্সিটিতে যাওয়া যাবে, ভাত বেঁচে যাবে এই ভেবে লুকালো। শান্ত হাত থেকে বিস্কিটের গুঁড়ো ঝাড়তে ঝাড়তে বলল, আরেক প্যাকেট কিনে দেবো, আপাতত এই প্যাকেট খাও। আমি জানি তোমার খিদে পেয়েছে। আহানা একটা ভাব ধরে লুকিয়ে রাখা বিস্কিটের প্যাকেটটা বের করে খাওয়া ধরলো। শান্তর বুক ফেটে হাসি পাচ্ছে। অনেক কষ্টে হাসি থামিয়ে চায়ের কাপ নিতে গেল। আহানা তো চা পেয়ে মহাখুশি, মনে হয় আকাশে চাঁদ হাতে পেয়েছে। গরম গরম পুরো 1 কাপ চা 3 সেকেন্ডে শেষ করে ফেললো সে। শান্ত থ হয়ে ওর মুখের দিকে তাকিয়ে আছে। তারপর তার কাপে এক চুমুক দিয়ে দোকানদারের দিকে তাকিয়ে বলল, মামা আরো 2 কাপ চা দেন। আহানা চমকে ওর দিকে তাকিয়ে আছে। আর 2 কাপ কেন? কার জন্য? আমার আর তোমার জন্য। এই 1 কাপে আমার মাথা ব্যথা গেলেও তোমার যাবে না, তাই বললাম আরো 2 কাপ। যেভাবে গরম গরম চা শেষ করে দিচ্ছ, বাপরে বাপ। দোকানদার চা বানাচ্ছে। আহানা টুল থেকে উঠে একটু দূরে হাঁটতে লাগলো। দুপাশে পুকুর, সম্ভবত কারো মাছ চাষ করার পুকুর। আহানা কিনারায় গিয়ে পুকুরের দিকে এক নজর চেয়ে রইল। মাছ আর মাছ, তাহলে ঠিক ধরেছিলাম, এই পুকুরগুলোই মাছ চাষ করা হয়। বিকাল না হয়ে যদি সকাল হতো আমি পুকুরে নেমে মাছ ধরতাম। হ্যাঁ, আর মালিক এসে কান ধরে টানতো। জি না, মালিক হলেন মানিক হক। উনি আমার বাবার বন্ধু। উনি আমাকে কোলে করে পুকুরে নামাবে, বুঝছো? মগের মুলুক। পরের বার আসলে প্রমাণ দিয়ে দেবো তোমাকে। এখন চলো, চা বানানো হয়ে গেছে। আহানা ফিরে এসে চায়ের কাপ নিয়ে টুলে বসে বারবার একটা গাছের দিকে তাকাচ্ছে। একটা বড়ই গাছ, পাতা যতগুলো বড়ই ঠিক ততগুলো। আহানা এই নিয়ে 49 বার তাকিয়েছে। শান্ত বিষয়টা খেয়াল করে সেও তাকালো। ও মাই গড, এত বড়ই! এগুলো তো চুরি করতে হবে আজই, এখনই। আপনার জন্য আমি দৌড়ানি খেতে চাই না। তোমাকে বেশি কিছু করতে হবে না। আমি গাছ নাড়া দিব, তুমি ওনা ধরে দাঁড়িয়ে থাকবে। হ্যাঁ, গাছ নাড়ানো এত সোজা আর কি? কি বলো? আমি ডেইলি জিমে যাই, আমার কাছে এসব কিছুই না। আমার বড়ি দেখছো? মনে হয় দেখো নাই, একদিন দেখাবো। সেটা আপনার বডি অ্যালিনাকে দেখান, আমার এত শখ নাই। কথা হলো গিয়ে বড়ি গাছটার মালিক হলেন আকাশ মিয়া। উনি অনেক সম্মানীয় একজন মানুষ, তার রাগ কপালে থাকে। কপালে মানে? আমি তো জানতাম রাগ মানুষের মাথায় থাকে। আরে কপাল মানে হলেও উনি রেগে গেলে ওনার কপাল 6 ভাগে ভাগ হয়ে যায়। আই মিন সাগরের ঢেউর মতন। অদ্ভুত লাগে তখন। তুমি দেখলে নির্ঘাত জ্ঞান হারাবে। আচ্ছা, তো তো মানে শোনো, আমি বলতেছি, তুমি ওনা ধরে দাঁড়াবা। ওনার পেয়াদারা আশা ধরলে আমরা দুজনে পশ্চিম দিকে দৌড় মারবো, ওকে? কিন্তু আমরা তো এসেছি উত্তর দিক থেকে। অনেক আধি পশ্চিম দিক দিয়ে শর্টকাট রোড আছে, আশ্রমে 5 মিনিটে যেতে পারবো। আচ্ছা, তাহলে চলুন বড়ই খাবো। এক শর্তে। কি? আমার সাথে আজ ঢাকায় ফিরে যেতে হবে। পারবো না, আমার শরীর ঠিক লাগতেছে না, আমি কাল যাব। ও শিট, একটা কথা তো তোমাকে বলতে ভুলে গেছিলাম। মিষ্টি রাম্মু নাকি তোমাকে কল করেছিল, ধরো না কেন? কই, কখন কল করেছে? ফোন তো বাজলো না। আমাকে তো বললো। কি বললো? বললো মিষ্টির কতদিন বাদেই পরীক্ষা শুরু, তুমি জানো কাল সকাল থেকে টিউশন শুরু করো। সত্যি বলছেন নাকি মিথ্যা? মিথ্যা বলে আমার কি লাভ? থাকো, যেও না। আর একদিন মিস দিলে মিষ্টির মা তোমার টিউশন অফ করে দেবে। আমার কি? হ্যাঁ। আরে না, ঠিক আছে, আমি যাব আপনার সাথে। আচ্ছা তাহলে চলো, বড়ই নিব। শান্ত বড়ই গাছের নিচে এসে আহানাকে বলল ওড়না খুলে হাতে ধরতে। আহানা ভ্রু কুচকে চেয়ে আছে ওর দিকে। কি
তোমার চুল আছে না? তুমি তো বলেছিলা ওড়না না থাকলে সেফটি হিসেবে কাজ করেছো, তো এখন এমন করে চেয়ে আছো কেন? আহানা ওড়না খুলে চুল সামনে এনে ওড়না লম্বা করে ধরলো। শান্ত হাত লাগিয়ে একটু ঠেলা দিতেই বড়য়ের বৃষ্টি শুরু হয়ে গেল। আহানা ইয়া বড় হা করে তাকিয়ে আছে। দেখেছো, এটাকে বলে ছেলেদের পাওয়ার। তোমরা মেয়েরা এই গাছের পাতাও নড়াতে পারবে না, বুঝলা? ঢং কম করেন, গাছ নাড়ানো বড় কোনো ব্যাপার না। তো তুমি নাড়িয়ে দেখাও তাহলে। আমি কি বলছি আমিও পারি? হ্যাঁ, আমি বলছি অন্য ছেলেরাও পারে। কে রে? কে ওখানে? চোর চোর চোর! আহানা দৌড়াও! আহানা ওড়নাতে গিট্টু দিয়ে দৌড়ানো শুরু করে দিল। আহানার স্পিড ছিল শান্তর চেয়েও কম। শান্ত থেমে ওর হাত ধরে দৌড় দিল। দুজনে দৌড়াচ্ছে তো দৌড়াচ্ছেই। আশ্রমের একটু কাছে এসে থামলো। শান্ত হাঁপাতে হাঁপাতে একটা গাছের সাথে লেগে গেল। আহানাও হাঁপিয়ে গেছে। দুজনাই হেসে দিল একসাথে। শান্ত হাসতে হাসতে মাটিতে বসে পড়ল। আহানার হাত ধরে ওকেও বসিয়ে দিল। নাও ভাগ করো, তোমার 40%, আমার 60%। মানে কি? আমার 50%, আপনারও 50%? ইস, শখ কত! আমি গাছ না নাড়লে তুমি বড়ই পেতে না। আচ্ছা, তোমার 48%, আমার 52%। আমার বোন মিতুকে দিতে হবে, বাচ্চা মেয়েও, তাকে কম দিলে হয়? আমাকেও তো আশ্রমের কত বাচ্চাকে দিতে হবে। আচ্ছা ফাইন, 50-50। যাও ভাগ করা শেষে আহানা উঠে পড়ল। যাও, সন্ধ্যায় রেডি হয়ে থেকো। মোহনগঞ্জ এক্সপ্রেস 6:10 প্ল্যাটফর্মে আসবে, আমরা সেখান থেকে উঠবো। ঠিক আছে ভাই। আহানা চলে গেল আশ্রমের দিকে। শান্ত তার বাসার দিকে ফিরে গেল। সন্ধ্যায় আহানা সবার থেকে বিদায় নিয়ে গেটের বাইরে পা রাখতে শান্ত এসে দাঁড়ালো ওর সামনে। আপনি এখানেই ছিলেন? হ্যাঁ, মায়ের কবরটা দেখতে গেছিলাম। ও, চলো যাই। শান্ত আহানার হাত ধরে হাঁটা ধরল। এই হাত ছাড়ুন। সবসময় আমার হাত ধরেন কেন আপনি? হ্যাঁ ফাইন, পেছনে কোনো বকেটে টান মারলে বলিও শান্ত, প্লিজ হেল্প মি, সেভ মি প্লিজ। অলক্ষণে কথা বলেন কেন এত? হয়েছে, থামো আর খেতে নামো, লেট হয়ে যাবে। তোমার সাথে ঝগড়া করতে গেলে আরো লেট হবে। খেতে নেমে আহানা চুপচাপ হেঁটে চলেছে। শান্ত এতক্ষণ চুপচাপ ছিল। হঠাৎ থেমে গিয়ে পকেট থেকে সিগারেট একটা নিয়ে ধরালো। এখন দেরি হয় না? চুপ, আমি সব পারবো, তুমি কিচ্ছু পারবে না, বুঝছো? এখন চলো। প্ল্যাটফর্মে পা রাখতে ট্রেন এসে গেল। শান্ত আহানাকে নিয়ে ট্রেনের কেবিনে ঢুকলো। একটা ছেলে জানালার সিটে বসে আছে। আচ্ছা ভাই, ওটা আমাদের সিট, সরে বসো। তুমি জানালার পাশে সিটে বসবো প্লিজ। আমার পাশে যে মেয়েটা আছে না, ওর বমি করার অভ্যাস। এখন তুমি কি চাও ও ট্রেনের ভেতর বমি করুক? ছেলেটা শান্তর কথা শুনে চোখ কপালে তুলে তড়িঘড়ি করে তার নিজের সিটে ফিরে গেল। এই মিথ্যা বলেন কেন আপনি? আমি বুঝি বমি করি? তো এটা না বলে কি বলতাম আমি? জানলার সিট কখনো চায় না, কোনো মতেই না। তুমি না বসতে বলো, আমি জানলার পাশে বসবো। না, আমি বসবো। বসো, যাও। এই নাও ধরো, সিগারেটটা হাতে রাখো, আমি দোকান থেকে পানি কিনে আনতেছি। এটা ফেলে দেন, আমাকে দিচ্ছেন কেন? এই সিগারেটের দাম জানো তুমি? হাতে নিয়ে বসে থাকো চুপচাপ। শান্ত ব্যাগটা তার সিটের উপর রেখে পানির জন্য চলে গেল। আহানা সিগারেটটার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে। এদিক ওদিক একবার চোখ বুলিয়ে নিল। পাশের ছেলেটা ফোনে গেমস খেলছে আর সামনের দুইটা মেয়ে, একটা ছেলে, তারা ব্যাগ রেখে কোথায় যেন গেছে মাত্র। আহানা সুযোগ বুঝে সিগারেটটা আবারও দেখতেই, এটা মানুষ কেন খায়, এটার ধোয়া মুখের ভিতর নিলে কেমন ফিলিং হয়, এটা জানার খুব শখ আহানার। আর এখন মোক্ষম সুযোগ, এই সুযোগ হাতছাড়া করা যায় না। টুপ করে মুখে নিয়ে নিল সে সিগারেটটা। শান্তর মতো করে একটা টান দিয়ে আবারও বের করলো, কিন্তু না, যতটা সহজ মনে করেছিল ততটা সহজ না বিষয়টা। মুখের ভিতর মনে হয় আগুন লেগেছে, দম বন্ধ হয়ে আসতেছে, সাথে মনে হয় সব পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। মুখ থেকে ধোয়া সব বের করে কাশতে কাশতে আহানার নাকের পানি চোখের পানি একসাথে হয়ে গেল। পাশে থাকা ছেলেটা ফোন থেকে চোখ তুলে চেয়ে আছে ওর দিকে। মেয়ে মানুষ সিগারেট খায় তা লাইভে দেখে নিল। এমন জানলে সে আগে একটা ছবি তুলে নিত আর ফেসবুকে পোস্ট করত। সব মেয়েরাই আমার এক্স সিগারেট খেত, আর আজ এই আপুটা সিগারেট খাচ্ছে। ইস, কেন যে পিক তুললাম না। এই জন্য হয়তো মা বলে সবসময় ফোনের ভেতর ডুবে থাকিস না, মাঝে মাঝে আশেপাশে চোখ বুলিয়ে নিস, পেলেও পেতে পারিস ফেসবুকে দেওয়ার মতো পোস্ট। শান্ত পানির বোতল আর চিপস চকলেট নিয়ে এসে আহানার অবস্থা দেখে তাড়াহুড়ো করে সব হাত থেকে সিটের উপর রেখে আহানার মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে, এমন কাশতেছো কেন? পানি খাবে? আমরা জিএম আপনার অবশিষ্ট সিগারেটটা খেয়ে নিয়েছে। কথাটা শুনে শান্ত চোখ কপালের সাথে লাগিয়ে আহানার হাত থেকে সিগারেটটা ফেলে পানির বোতল নিয়ে ওকে পানি খাওয়ালো। পকেট থেকে টিস্যু নিয়ে দিল ওকে।
ভাই ও আমার গার্লফ্রেন্ড না, ওকে? আনা, তোমার কি মাঝে মাঝে ভূতে ধরে? আর ইউ ম্যাড? মেয়ে হয়ে সিগারেট টেস্ট করে ইচ্ছে চাইছে তোমার? এখন হলো তো, মেয়েদের এসব স্যুট করো না, জানো না তুমি? আহানা মুখ মুছে শান্তর দিকে মুখ তুলে তাকালো। চোখ মুখ রেড ভেলভেট কেকের মতো হয়ে গেছে। শান্ত ফিক করে হেসে দিয়ে বলল, আমি দিনে 6-7টা খেলেও আমার এমন অবস্থা হয় না, আর তুমি কিনা একটা অর্ধেক খেয়ে চোখের মুখের এই অবস্থা করলে। আর খাবা? জীবনও না। গুড। ভাই, হ্যাঁ বলো ভাই। পাবজি খেলবো আমার সাথে? তাই নাকি? তাহলে তো ভালোই হয়, চলো খেলে। শান্ত আর ছেলেটা পাবজি খেলে যাচ্ছে তো যাচ্ছি। আহানা মুখ গোমরা করে একবার ওদের দেখছে, আবারও সামনে থাকা মেয়েগুলোকে দেখছে, আবার বাইরে তাকাচ্ছে। অন্ধকারে বাইরে তাকিয়ে লাভ নেই, কোনো কিছুই দেখা যায় না। আহানা বসে থাকতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়লো। এই যে ভাইয়া, হ্যাঁ বলো আপু। আপনার গার্লফ্রেন্ড ঘুমিয়ে পড়েছে, মাথার জানালার বাইরে চলে গেছে। টেনে কাছে নিয়ে আনেন, না হলে বিপদ হতে পারে। শান্ত সাথে সাথে পাশে তাকিয়ে দেখলো, তাই তো। ওকে টেনে কাছে নিয়ে আসলো। আহানা ঘুমের ঘোরে শান্তর কাঁধে মাথা রেখে হাত দিয়ে ওর বুকের উপর রাখলো। মেয়েগুলো মুচকি হেসে তাদের কাজে মন দিল। শান্ত লজ্জা পেয়ে ওর হাতটা নিয়ে ওর হাঁটুর উপর রাখলো, তারপর আবার গেমস খেলায় মন দিল। ঢাকায় ফিরতে ফিরতে রাত 9টার উপর বেজে গেল। বিড়াল যেমন সাউন্ড করে খাবার খায়, ঠিক তেমন করে কে যেন খাবার খাচ্ছে। ঘুমের মধ্যে বেশ ভালোই টের পাচ্ছি আমি। আহানা চোখ খুলে পাশে তাকালো। শান্ত চিপস খাচ্ছে দেখে মনে হচ্ছে ভাতের লোকমা ধরে খাচ্ছে পেটু কোথাকার। আহানা আরেকটু ভালো করে চেয়ে দেখলো তার মাথা শান্তর কাঁধে। বাতাসের গতিতে ছিটকে সরে গেল সে। শান্ত খাওয়া বন্ধ করে ওর দিকে তাকে এমন একটা ভাব নিল যে যত সব ঢং বুঝালো। আহানা ভ্রু কুচকে বলল, আমাকে কি বললে? তুমি যেটা ভাবলে সেটাই বললাম, ধরো। আমি চিপস খাবো না। তোমাকে আমি খেতে দিই নাই, প্যাকেটটা তোমার ব্যাগে রাখো, প্ল্যাটফর্মে আসলে ময়লা জড়িতে ফেলবা। এই রে, এত কষ্ট আমি কেন করব? খেয়েছেন আপনি, ফেলবেন আপনি। শান্ত গাল ফুলিয়ে প্যাকেটটা নিজের পকেটে ঢুকিয়ে নিল। সামনের মেয়েগুলো হাসছে ওদের ঝগড়া দেখে। কোথায়? আপনার শ্বশুরবাড়ি এসে গেছে। মানে? ঢাকা চলেন, ঢাকা কমলাপুর রেল স্টেশন এসে গেছে। নেমে আমাকে ধন্য করুন আহানা ম্যাডাম। আহানা মুখ বাঁকিয়ে শান্তর পিছন পিছন গেল। মামা যাবেন? 300 টাকা। কিন্তু আমি তো 200 দিয়ে আসছি। ওকে, সমস্যা নেই, আহানা চলো। দুজনে একসাথে সিএনজিতে উঠে পড়ল। আহানা ফিসফিস করে বলল, এই শুনুন, আপনার বাসা তো আমার বাসার থেকেও দূরে, তাহলে তো 300 টাকাই ভাড়া হবে। আপনি এমন ভাব করলেন কেন যে 200 টাকা ভাড়া? আরে আমি তোমাকে তোমার বাসার সামনে নামিয়ে দিয়ে সেখান থেকে রিক্সা নিয়ে বাড়ি যাব। সোজা আমার বাসায় সিএনজি যাবে না, ভিআইপি এরিয়া তো। আপনি বুঝি ভিআইপি? ভিআইপি 2 কারণে বোঝানো হয়: 1 নেতা হলে, 2 টাকার জোর থাকলে। আপনার কোনটা? 2 নাম্বারটা। এই চুপ। সিএনজি থেকে নেমে শান্ত পকেটে হাত দিতে আহানা 200 টাকা লোকটাকে দিয়ে এক দৌড় দিল। আরে হানা, আমি দিতাম, তুমি দিছো কেন? আপনার 2000 টাকা তো শোধ করতে হবে, তাই না? আহানা মুচকি হেসে চলে গেল। ও হাসলো। আমার টাকা আমাকে ফেরত দিয়ে আমারও ঋণ শোধ করছে, বোকা মেয়ে। শান্ত রিকশার খোঁজে হাঁটা ধরল। এই যে শুনুন। শান্ত থেমে গিয়ে পেছনে ফিরে আহানার দিকে তাকালো। তুমি কি বলছি না আমাকে এমন করে ডাকবা না? তুমি কি আমার বউ? চা খাবেন? সেটা হলে তো ভালোই হয়। তোর মতো জঙ্গলিকে এতদূর সহ্য করে নিজের কাঁধে ঘুমোতে দিয়ে এনেছে। শুধু চা না, বিস্কুটও খাওয়াতে পারো। আসুন। শান্ত ছুটতেই আহানা আবারও থামিয়ে দিল ওকে। আবার কি? যান, দুধের গুঁড়ি আর চা পাতা আনেন, বাসায় নেই। এই নিন 100 টাকা, মিনি প্যাকগুলো আনবেন। তুমি এমন করে আমার টাকা ফেরত দিচ্ছ? হুম। শান্ত তার হাতের ব্যাগটা আহানার হাতে দিয়ে চলল বাজার করতে। নিজেকে আজ সদ্য বিবাহিত মনে হচ্ছে। নতুন বউ বলল, এই যে শুনুন, বাজার করে আনুন। আহানা ব্যাগ এনে বিছানার উপর রেখে চায়ের পানি বসালো চুলায়। চুলে খোপা করে 1 গ্লাস পানি নিয়ে খেলো। শান্ত যে বিস্কিট কিনে দিয়েছিল সেটা বাটিতে করে টেবিলে এনে রাখলো সে। দরজার দিকে তাকাতেই দেখলো শান্ত এসে গেছে। নাও ধরো। আহানা কিছু না বলে সেগুলো নিয়ে রান্নাঘরে চলে গেল। শান্ত একটা বিস্কিট খেতে খেতে খাটে বসে ফোন নিয়ে নওশাদকে কল করে বলল বাইক নিয়ে আসতে, রিক্সা নেয় এদিকে। আহানা চা নিয়ে এসেছে। শান্ত চায়ের কাপটা নিয়ে হেসে আহানার দিকে তাকিয়ে বলল, তোমার সাথে চা খেতে খেতে কফির স্বাদ ভুলে গেছি আমি। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি একটু শুতে পারি এখানে? আমার মাথার ভেতর টনটন করছে। ঠিক আছে।
শান্ত দুম করে বিছানায় শুয়ে পড়ল সোজা হয়ে, হাত পা ছড়িয়ে। আহানা সব গুছিয়ে নিয়ে ভাত বসালো, আলু ভেজে খাবে সেটা দিয়ে। শান্ত গভীর ঘুমে। আহানা একবার এসে দেখে গেছে ওকে, আবার দেখতে এসে চলে যাওয়ার সময় দেখলো শান্ত ঘুমের মধ্যে মাথার চুল টানছে। আহানা একটু একটু করে কাছে গিয়ে দেখলো শান্ত এত জোরে টানছে, মনে হয় মাথা ছুটিয়ে ফেললো বুঝি এখনই। আহানা হাত দিয়ে শান্তর মাথায় রাখতেই শান্ত নিজের হাতটা সরিয়ে নিল। মাথাটা টিপে দাও না, খুব ব্যথা করছে। শান্ত ঘুমের ঘোরে বলল কথাটা। আহানা হাত নিয়ে শান্তর মাথায় রেখে আস্তে আস্তে চুল টানছে। বেশ সুন্দর করে মাথাটা টেনে দিল সে। কেন দিল সে নিজেও জানে না, তবে শান্তর জন্য কেন জানি মায়া হচ্ছিল। শান্ত আহানার হাত মুঠো করে ধরে ঘুমাচ্ছে। আহানা হাত ছুটাতে পারছে না দেখে একটু নিচু হয়ে হাত সরাতে যেতেই শান্ত চোখ জোড়া খুলে তাকালো ওর দিকে। আহানার কলিজা মনে হয় বের হয়ে আসবে, ভয়ে চোখ বড় বড় করে চেয়ে আছে সে শান্তর দিকে। শান্ত আহানাকে এত কাছে দেখে কিছুটা চমকে পিছিয়ে গেল। আহানাও সরে দাঁড়ালো। আহানা দরজা খুলো, আমি নওশাদ। আসতেছি ভাইয়া। আহানা গিয়ে দরজা খুলল। নওশাদ পকেটে হাত ঢুকিয়ে দাঁত গেলিয়ে উকি দিল রুমের ভেতরের দিকে। কিরে শান্ত, এখানেই থাকবি মনে হয় আজীবন? আমি যাই তাহলে। আরে না, থাক, আসতেছে। শান্ত উঠে ব্যাগ হাতে নিয়ে নওশাদের সাথে বেরিয়ে গেল। বাইকে বসে নওশাদের পিঠে মাথা রেখে ঘুমানোর চেষ্টা করছে সে। ঘুমের নেশাটা ভালো করে ধরেছে তাকে। আহানা ভাত খেয়ে নিয়ে শুয়ে পড়ল। পরের দিন ভোরবেলা উঠে নামাজটা পড়ে নিয়ে বের হলো বাসা থেকে। মিষ্টিদের বাসায় এসে লিফটটা ভালো করে পরখ করে দেখে নিয়ে ভিতরে ঢুকলো আহানা। শান্তি লাগছে এই ভেবে যে শান্ত লিফটের ভেতরে নেই। 5 তলায় এসে ঢোক গিলে লিফট থেকে বের হলো সে। ও মা, এখানেও নেই? নিশ্চয় মিষ্টিদের বাসার ভিতরে। আহানা মিষ্টিদের বাসার দরজার সামনে এসে নক করতেই মিষ্টির আম্মু এসে দরজা খুলে আহানাকে দেখে অবাক হলেন। আরে আহানা, এত জলদি? মানে আপনি তো বলেছিলেন মিষ্টির পরীক্ষা, জলদি করে পড়াতে আসতে। কখন বললাম? মিষ্টির তো পরীক্ষা আরো দেরিতে হবে। ও, শান্ত কুত্তো আমাকে মিথ্যা কথা বলে আনাইছে, ওরে আমি ছাড়ুম না। সমস্যা নাই আহানা, আসো। এসেছো যখন মিষ্টিকে পড়িয়ে যাও। ভালো হয়েছে আজ এসেছো। আহানা মনে মনে শান্তকে বকতে বকতে ভিতরে গেল। পড়ানো শেষ করে বের হয়ে রাগে গজগজ করতে চলে যেতে নিতেই শান্ত সামনে এসে দাঁড়িয়ে পড়ল। হাতে তার ব্রাশ, তোয়ালে আর চুলগুলো ভিজা, সেটা থেকে পানি গড়িয়ে পুরো মুখ ভিজিয়ে দিয়েছে। আহানা ভ্রু কুচকে চেয়ে থেকে বলল, কি সমস্যা? সরি, আমি আজ তোমাকে লিফট থেকে চালাতে পারিনি, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিল। তো কি আর, চলো তোমাকে গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। নো থ্যাঙ্কস, এমনিতেও আপনার সাথে আমার আর কোনো কথা নেই। আপনি আমাকে মিথ্যা বলে আনাইছেন। মিষ্টির মা তো কোনো কলই করে নাই। হুদাই আমি এত তাড়াতাড়ি মোহনগঞ্জ থেকে ফিরে আসছি। মিষ্টির আম্মু গাঁজা খাইছে, সত্যি বলতেছে। উনি আমাকে কল করে বলছে তোমাকে আসতে বলতে। আর একটা মিথ্যা কথা বললে চুল ছিঁড়ে ফেলবো আপনার, বেয়াদব ছেলে। আহানা হনহনিয়ে চলে গেল। বাপরে বাপ, আজ থেকে ওনার মেজাজ গরম হয়ে আছে অনেক। আহানা বাসায় ফিরে শান্তকে বকতে বকতে সব কাজ করছে। কিরে ভাই, এরকম টেন্সড হয়ে আছিস কেন? কি হয়েছে তোর? না, কিছু না। আচ্ছা, একটা কথা বলো, মেয়েরা রাগ করলে কি দিয়ে রাগ ভাঙাতে হয়? এলিনা রাগ করছে নাকি? উফ নওশাদ, বল না, কি করে রাগ ভাঙায়? রূপা তো রাগ করলে ওকে ঘুরতে নিয়ে যেতে হয়, দামি দামি খাবার খাওয়াতে হয়। এলিনাও সেমই হবে। ও, এইসব তাহানা একদম পছন্দ করবে না, ওর পছন্দই আনকমন। উফ নওশাদকে কি করে বলবো যে এলিনা না, আহানা আমার উপর রাগ করেছে। এলিনাকে নিয়ে আজ ঘুরতে যাবি নাকি? না, চল নাস্তা করি, নাহলে দেরি হয়ে যাবে ভার্সিটি যেতে যেতে। আহানা ভার্সিটিতে এসে মুখ গোমরা করে বসে আছে। হুদাই আনাইছে আমাকে। আশ্রমে থাকলে একটু রেস্ট নিতে পারতাম, সবার সাথে আর একটু সময় কাটাতে পারতাম। বেয়াদবটা মিথ্যা বলে আমাকে নিয়ে আনলো, অসভ্য একটা। কে? চোখ বড় বড় করে কি এত ভাবিস? কিছু না, তোর কি খবর? ভালো না। নওশাদকে কোথাও দেখেছিস? আজ মনে হয় আসে নাই, ফোন ধরতেছে না আমার। তুই একটু শান্ত ভাইয়াকে বলবি ওকে বলতে আমার ফোন ধরতে। আমি কাল ওর সাথে ঝগড়া করছিলাম, এখন নিজেই অনুতপ্ত হয়ে ওকে কল করে যাচ্ছি, আর ও ধরতেইছে না। পারবো না, তুই গিয়ে বল যা। ওই বেয়াদবটার সাথে আমি আর কোনো কথা বলবো না। কথাটা বলে আহানা ক্যান্টিনের দিকে চলে গেল। এদের আবার কি হলো? সারাদিন ঝগড়া কেমনে করে এরা? আমি 2 মাস পর একবার ঝগড়া করি নওশাদের সাথে, তাও আমার কলিজা
ফেটে যায়। আর এরা কিনা দিনে 32 বার ঝগড়া করে। আর আমি কিনা ভাবলাম শান্ত ভাই আহানাকে লাইক করে। জীবনেও না। শান্ত ভাই আর আহানা কেরোসিন আর আগুনের মতো, একসাথে হলেই টুস করে বোমা ফেটে যায়। এদের মিল ইম্পসিবল। আহানা পানির বোতল নিয়ে ফিল্টার থেকে পানি ভর্তি করে পেছনে ফিরতেই দেখলো শান্ত অসহায়ের মতো চেয়ে আছে ওর দিকে। কি? আমার হাতের আরেকটা চর খেতে না চাইলে পথ থেকে সরুন। শান্ত জ্যাকেট ঠিক করে এদিক ওদিক তাকালো। সবাই না হলেও অনেকজনই তাকিয়ে আছে ওদের দিকে। শান্ত মুচকি হেসে আহানার দিকে এগিয়ে আসলো। হ্যাঁ, মারো আমাকে, দেখি তোমার কত সাহস। এতে করে তোমার রাগ গেলে তো ভালোই। আহানা রেগে গিয়ে হাত উঠিয়ে শান্তকে এক ধাক্কা মেরে দিল। শান্ত একটু দূরে পিছিয়ে গেল ধাক্কা খেয়ে। চর মারবে না? গো টু হেল্প। আহানা সেখান থেকে চলে গেল, গিয়ে একদম এলিনার সামনে গিয়ে থামলো। এলিনার চোখে মুখে রাগ দেখে বোঝাই যাচ্ছে সে কি জন্যে রেগে আছে। শান্তকে ধাক্কা দেওয়াটা সে মোটেও ভালো চোখে দেখেনি। কিছু বলবেন এলিনা আপু? তোমার সাহস হয় কি করে আমার শান্তকে ভরা ক্যাম্পাসের সামনে ধাক্কা দেওয়ার, টাচ করার? আপনি না বুঝে কথা বলবেন না। উনি আমাকে। চুপ। এলিনা এগিয়ে এসে আহানার হাত টেনে নিয়ে গেল ভার্সিটির বাইরের দিকে। ছাড়ুন এলিনা আপু, আপনি এমন করতেছেন কেন? আমাদের ভার্সিটির প্রিন্সিপাল আর ম্যামদের করা না হলে তোমাকে এখানেই 12টা বাজাইতাম। তাদের সম্মান করি বলে তোমাকে বাইরে নিয়ে যাচ্ছি। দূর থেকে শান্ত আসতেছে, সে দেখেছে এলিনা আহানার হাত ধরে বাইরে নিয়ে যাচ্ছে। এলিনা আহানাকে এক ধাক্কা দিয়ে রোডের উপর ফেলে দিল। কি হলো, কেমন লাগতেছে তোমার? ভরা ক্যাম্পাসের সামনে আমার শান্তকে ধাক্কা দিয়েছ, আর আমি মানুষ ভরা রোডে তোমাকে ফালাইছি সমান সমান। আহানা কোনুইতে ব্যথা পেয়েছে, চুপ করে চেয়ে আছে এলিনার দিকে। শান্ত এসে দেখলো আহানা রোডে বসে এলিনা আর ওর দিকে চেয়ে আছে। শান্ত, তুমি এই ছ্যাঁচড়া মেয়েটার সাথে কথা বলো কেন? আমি বুঝি না। দেখলে তো তোমাকে আবারও অপমান করলো। একবার চর, একবার ধাক্কা, আর কিছু বাকি রেখেছে? আহানা, তুমি ভুলে যাও কেন শান্ত তোমাকে রাঙামাটিতে পানি থেকে তুলে বাঁচিয়েছিল? শান্ত, চলো এখান থেকে, আর কখনো ওর সাথে কথা বলবা না। শান্ত চুপ করে আহানার দিকে চেয়ে আছে। আহানা উঠে দাঁড়িয়ে চলে গেল শান্তর পাশ দিয়ে। এলিনা, তুমি মেয়েটার পিছনে হয়তো লাগো কেন? কি দরকার ছিল এত সিনক্রেট করার? কাটা দিয়ে সবসময় কাটা তুলতে হয় না, আর কখন এমন কাজ করবে না তুমি। আমি বলি নাই তোমাকে আমার হয়ে ততটুকু করো, একবার এক ঝামেলা করো তুমি। শান্ত, তুমি আমাকে লাভ করো না? না, করে না। শুনছো? আর কতবার বলে বিশ্বাস করবা? কথা শেষ করে শান্ত চলে আসলো সেখান থেকে। তারপর ভার্সিটিতে ঢুকে ফার্স্ট ইয়ারের ক্লাসের দিকে গেল। আহানাকে কোথাও দেখছে না সে। রূপা এসে বলল, আহানা চলে গেছে। আহানা চোখ মুছতে মুছতে কৃষ্ণচূড়া গাছটার নিচ দিয়ে চলে যাচ্ছে টিউশনিতে। আহানা, দাঁড়াও প্লিজ। আহানা। শান্ত দ্রুত গতিতে এগিয়ে এসে আহানার সামনে গিয়ে দাঁড়ালো। আহানা, মাফ করে দাও আমাকে। কিসের মাপ? আপনি আবার আপনার জিএফকে লাগাইছেন আমাকে কথা শোনানোর জন্য? আমার থেকে দূরে থাকুন প্লিজ, তাহলে আপনার জিএফ আর আমাকে কথা শোনানোর কোনো পথ পাবে না। এসব সহ্য করতে করতে আমি তিক্ত। আর না, আমার সাথে কখনো কথা বলবেন না। আহানা চলে গেল কথাগুলো বলে। শান্ত আর কিছু বলতে পারলো না। পরের দিন ভোরে আহানা মিষ্টিদের বাসায় ঢুকে লিফটে ওঠার সময় দেখলো শান্ত সেখানে দাঁড়িয়ে আছে। আহানা সেখান থেকে চলে গিয়ে সিঁড়ি বেয়ে উঠতে লাগলো। আহানা প্লিজ, আমার কথা শোনো। আই এম সরি আহানা, এলেনার হয়ে আমি মাফ চাচ্ছি। আহানা থেমে গিয়ে বলল, এলিনা আপুর দোষ নেই। না আপনি আমার সাথে আসতেন, না এত কিছু হতো। এলিনা আপু তার জায়গায় ঠিক আছে। কোনো জিএপি চাইবে না তার বিএফ আরেকজনের সামনে অপমানিত হোক। সো আপনি আর আমার আশেপাশে কোথাও আসবেন না, না হলে অপমান করতে বাধ্য হব। আহানা আরেক সিঁড়িতে পা বাড়াতেই শান্ত টান দিয়ে নামিয়ে দেয়ালের সাথে চেপে ধরল ওকে। হ্যাঁ, করো অপমান, আমি দেখি কতটা পারো। আমি চিৎকার করব। সামনে থেকে সরুন বলতেছি, আপনি বেশি বেশি করতেছেন আজকাল। শান্ত আর একটু এগিয়ে গিয়ে হাত আহানার পাশে দেয়ালের উপর রাখলো। এলিনা আপু। কই কই? আহানা এক দৌড় দিল। আহানা, এটা ঠিক করলে না তুমি, দাঁড়াও বলতেছে। শান্ত দৌড়াচ্ছে আর আহানা মিষ্টিদের বাসায় ঢুকে দরজা লাগিয়ে দিল। কি হলো মিস? বাইরে থেকে কে আসতেছে? ভূত আসতেছে? আম্মাকে ডাকি? না, বসো, পড়াবো তোমাকে। শান্তর বাসার দরজায় হেলান দিয়ে সিগারেট ধরিয়ে খাচ্ছে আর আহানার অপেক্ষা করছে। আহানা পড়ানো শেষে বের হতেই দেখলো শান্ত বাইরের দিকে চেয়ে সিগারেট খাচ্ছে। ওকে এখনো দেখেনি। আহানা এই সুযোগে পা টিপে টিপে বের হয়ে এক দৌড় মারল।
আহানা। শান্ত সিগারেট ফেলে দৌড়ে গেল আহানাকে ধরতে। আহানা টাইলসের উপর দিয়ে দৌড়াতে গিয়ে স্লিপ খেয়ে ধুম করে পড়ে গেল নিচে। আরো পালাও, আমার সাথে দৌড়ে পারবে না কোনোদিন, বুঝলা? আপনি নাও ওঠো, আমার হাত ধরো। আহানা শান্তর হাত না ধরেই উঠে গেল। তারপর আবারও হাঁটা ধরতেই শান্তর হাত ধরে টেনে ওর দিকে ফিরালো। সে আহানাকে কিছু বলতে যাবে তার আগে উপরের তলা থেকে রামিমা আন্টির ফ্ল্যাটের বুয়া এসে পড়ল। বুয়াকে দেখে শান্ত আহানার হাত ছেড়ে দিল সাথে সাথে। আহানা সুযোগ বুঝে বুয়ার সাথে লিফটে ঢুকে গেছে ততক্ষণে। সমস্যা নেই, ভার্সিটিতে আসবা, তখন দেখা যাবে। আহানা বাসায় ফিরে ঘর পরিষ্কার করে ভাত রেঁধে খাওয়া শেষ করে নিল। তারপর রেডি হয়ে ভার্সিটির জন্য রওনা হলো। আজ এত কাঠফাটা রোদ বলে বোঝানো যাবে না, মাথা মনে গলেই যাবে। গেট দিয়ে ঢুকতেই দেখলো শান্ত আর রিয়াজ আর সূর্যকে নিয়ে আড্ডা দিচ্ছে বটতলায়। আহানা মুখ ফিরিয়ে হেঁটে চলে গেল। শান্ত ভাই, তোমার শত্রু যাচ্ছে তোমার সামনে দিয়া। রিয়াজের কথা শুনে শান্ত আহানার দিকে তাকালো। আহানা আরেক দিকে মুখ নিয়ে হেঁটে ক্লাসের ভিতর ঢুকে গেল। দেখলে তো এই মেয়ের এত ভাব। শান্ত ভাই, তুমি শুধু অর্ডার করো, ভালো করে টায়ার দিয়ে দিব ওকে। কোনো দরকার নেই, তোরা তোদের কাজ কর। আহানা জানালার পাশে বসে দূরের কৃষ্ণচূড়া গাছটার দিকে চেয়ে আছে। মানুষ বড়ই অদ্ভুত, সে কি চায় সে নিজেও জানে না। যেমন আমি এখন কোন পাল্লায় এসে পড়েছি সেটা আমি জানি না, বলতে পারি না। দিন চলছে তো চলছেই। এই মাসের টাকা তো তারেক আঙ্কেল নেবে না, শান্ত দিয়ে দিয়েছে। আমি টিউশনির টাকা পেয়ে ওনাকে সেটা ফেরত দিয়ে দিব, কারো ধার ধারি না আমি। একটা জিনিস বুঝি না, শান্ত জিএফ আছে, তার সাথে চুইংগামের মতন লেগে থাকে সারাদিন। তাহলে আমাকে এত ডিস্টার্ব করে কি পাই কে জানে। চর একটা দিছিলাম, সেটার ঝাঁজ মনে হয় আদেও যায়নি। না হলে একটা চর মানুষ এতদিন মনে রাখে? সেদিন কার মুখ থেকে উঠেছিলাম কে জানে। শয়তানটা আজ আবার কৃষ্ণচূড়া গাছটার নিচে এসে আমাকে ডিস্টার্ব করবে। কি একটা জ্বালাতন। আমার যদি কোনো বড় ভয় থাকতো আচ্ছা করে পিটুনি দিতাম। এলিনাকে নিয়ে নাই বলি, এলিনার সাথে আমার কোনো শত্রুতামি নেই। আপুটা না বোঝাই আমাকে কষ্ট দেয়। সে তো জানে না তার বিএফের চরিত্র কেমন। জানলে আমি তো এক চর মেরেছিলাম, উনি হলে 20টাই মারতেন। আজ বেশি বাড়াবাড়ি করলে আর একটা চর মেরে দেবো শয়তানটার গালে। অতিরিক্ত কোনো কিছুই আমার পছন্দ না। এই আহানা, বল। তুই সারাদিন কি এত ভাবিস? বাদ দে আমার কথা। তোর আর নওশাদ ভাইয়ের ঝগড়া মিটমাট হয়েছে তো? আরে সেটাই তো তোর সাথে ডিসকাস করতে এলাম। আমি নওশাদের সাথে একটা জায়গায় যাব। তো যা। না সেটা না, কথা হলো গিয়ে রিকশায় আমাকে আর নওশাদকে একসাথে কেউ দেখে ফেললে মহা বিপদ। বাবা দেখে ফেললে তো আমি শেষ। তুই আমার সাথে চল না প্লিজ, নওশাদ বাইক নিয়ে আসবে। আমি কি করব? তোদের মাঝে গিয়ে আমি কাবামে হাড্ডি হব কেন? চল না প্লিজ প্লিজ। ওই বেয়াদবটা যাবে না তো? না, শান্ত ভাই কোথায় যেন গেছে একটা কাজে। তাহলে চল। আহানা খুশি খুশি রূপার সাথে সেই জায়গায় গেল। বেশ ঠান্ডা পরিবেশ, দুপাশে ঘাস বন আর মাঝখান দিয়ে চিকন রাস্তা। এখানে আগে কোনোদিনও আসেনি আহানা, তাই হেঁটে হেঁটে সবটা দেখছে সে। দূরে একটা কুটিরে রূপার নওশাদ একা টাইম স্পেন্ড করছে। আহানা এদিক ওদিক তাকাতে তাকাতে শান্তর সামনে গিয়ে থেমে গেল। এই বেয়াদবটা এখানেও? রূপা মিথ্যা বললো আমাকে। হাই বাই। আহানা হাঁটা ধরলো, যেই ভাবা সেই কাজ। শান্ত ও পাশে পাশে আসতেছে। আহানা বিরক্ত হয়ে দাঁড়িয়ে পড়ল। আপনার কি সমস্যা? এলিনাকে নিয়ে আসতে পারতেন, একা এসেছেন কেন? আমাকে এত ডিস্টার্ব করেন কেন বলেন তো? সবসময় এলিনা এলিনা করো কেন? এলিনা আমার কিছু না, অনলি ফ্রেন্ড। কথাটা মাথায় ঢুকিয়ে নাও। যাই হোক, ফ্রেন্ড তো। ও যদি আবার আমার সাথে আপনাকে দেখে খুন করবে, হয় আমাকে নয় আপনাকে। সো দূরে থাকুন। আমি কোথায় যাবো কি যাবো না সেটা আমার ব্যাপার। তোমার পাশ দিয়ে হাঁটবো কি হাঁটবো না সেটাও আমার ব্যাপার। আর তুমি আমার দিকে না তাকালে তুমি জানো কি করে আমি তোমার পাশ দিয়ে হাঁটছি? আজব তো, সত্যি আপনার মতন ভেজাইল্লা ছেলে আমি আর দুইটা দেখিনি, বিশ্বাস করুন। তো দেখোনি তো এখন দেখে নাও। হ্যাঁ। কথাটা বলে শান্ত সামনের দিকে হাঁটা ধরল। আহানা মুখ বাঁকিয়ে আরেক দিকে ফিরে হেঁটে চলে গেল। শান্ত এদিকে আয়, খাবার তো অর্ডার দিছি, এসে গেছে। আসতেছে, ওয়েট। আহানা কই? মহারানা ওইদিকে গেছে। যা গিয়ে নিয়ে আয়। ডাক দিছি শুনে না মনে হয়, অনেক দূর চলে গেছে মনে হয়। আমি? ইম্পসিবল। ও ঠিক করে কোনো কথাই বলতে পারে না। আমি হাত নাড়লেও বললে ওর সমস্যা। তাহলে ভাব কতটা পাগল হলে এমন করতে পারে। হইছে, যা নিয়ে আয় না।
শান্ত আবারও সেদিকে গেল। আহানা রোডের কিনারায় বসে বন ছিঁড়ছে আর দূরে থাকা একটা কদম ফুল গাছের দিকে চেয়ে আছে। এই যে মহারানী, আসুন। রূপা নৌশাদ ডাকতেছে আপনাকে। বেয়াদব। মহারানী বলায় বেয়াদব বললে তাহলে তুমিও বেয়াদব। শান্ত চলে গেল রাগ করে। আহানা ভেঙচি কেটে সেও পিছন পিছনে গেল। ভ্রুকুচকে শান্তর দিকে চেয়ে পিছে পিছে আসছে সে। এত 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 বাতাস যে আহানা সহ উড়ে যাবে এমন অবস্থা। আহানা শান্তর দিকে চেয়ে হাঁটছিল, হঠাৎ এক বাতাসে ওর গায়ের ওড়না উধাও। আরে শান্ত থেমে গিয়ে পেছনে ফিরে তাকালো। আহানা শান্তকে ওর দিকে তাকাতে দেখে তাড়াতাড়ি চুল টেনে সামনে নিয়ে আসলো। ধর্মের কল বাতাসে নড়ে। আহানা দাঁতে দাঁত চেপে বনের ভেতর চলে গেল ওড়নার জন্যে। শান্ত দাঁতকে লিয়ে মজা করে বলল, আহানা, সুন্দরবনের একটা বাঘ চলে এসেছে মনে হয়। হলুদ হলুদ দেখা যাচ্ছে। আহানা ভয় পেয়ে সামনে তাকালো। সত্যি তো, হলুদ কালারের কি যেন দেখা যাচ্ছে। আশেপাশের জঙ্গল দেখে হয়তো এখানে চলে এসেছে। আহানা চিৎকার করে ওড়না নিয়ে এক দৌড় মারল শান্তর পিছনে এসে ওর জ্যাকেট ধরে দাঁড়িয়ে পড়ল সে। আসলে ওটা ছিল কাকতারুয়া। নিচে টমেটো গাছ অনেকগুলো বনের ভেতর। পাখি নষ্ট করতে পারে বলে তাই হয়তো কৃষক কাকতারুয়াটা বসিয়েছিল, কিন্তু এত বাতাসের জোরে সেটা পড়ে গেছে, তাই কিছুটা বাগ বাগ লাগতেছে। লাগারই কথা, কাকতারুয়ার পরনে বাংলালিংক সিম কোম্পানির জামা, ডোরা কাটা। ভয়ে আহানার কলিজা কাঁপছে। শান্ত হেসে দিয়ে বলল, তোমাকে বোকা বানানো 2 মিনিটের ব্যাপার আমার কাছে, বুঝলা? মানে? ওটা কাকতারুয়া। আহানা রেগে শান্তর চুল টেনে দিয়ে চলে গেল ওখান থেকে। শান্ত থ হয়ে আহানার চলে যাওয়া দেখছে। এই মেয়েটা মাঝে মাঝে এমন এমন কাজ করে, আমি কিছু বলার বা করার হিদায়ত জ্ঞান হারিয়ে ফেলি। আমার চুলই টেনে দিল শেষমেশ। রাগ নয়, ভালো লাগে কাজ করতেছে কেন? আমার তো এখন রাগ হওয়ার কথা। শান্ত এগিয়ে গিয়ে আহানার হাত টেনে ধরল। হ্যাঁ মেয়ে, কি? তুমি আমার চুল টানছো কেন? আপনি আমাকে বাঘের ভয় দেখিয়েছেন তাই। আরো টানবো নাকি? চুপ। শান্ত আহানার কান টেনে ধরল। ছাড়ুন, আমার লাগতেছে, ছাড়ুন। আর আমার চুল টানবো তুমি? না না, টানবো না, ছাড়ুন। শান্ত আহানার কান ছেড়ে দিয়ে নওশাদের কাছে চলে গেল। আহানা কান ডলতে ডলতে আসতেছে। কিরে শান্ত, এমন বিশ্বজয়ের হাসি দিচ্ছিস কেন? মানুষের কান টানতে জাস্ট জোস লাগে। রূপা কানে হাত দিয়ে বসে গেল। নওশাদ এগিয়ে গেল টানার জন্যে। না প্লিজ নওশাদ, শয়তানি করবা না। শান্ত ভাইয়া, এসব কি শেখানো রে? আরে যাই বলো, শান্তর মতো রাগ আমার নাই। আই লাভ ইউ সো মাচ রূপু। লাভ ইউ টু। খাওয়া দাওয়া করে রূপা আর আহানা রিকশায় করে আবারও ফিরে গেল। আহানা গেল টিউশনের দিকে আর শান্ত নওশাদের বাসায় ফিরে গেল। আহানা বাসায় ফেরার সময় একটা ফেরিওয়ালার কাছে একটা আয়না দেখলো। এদিক ওদিক তাকিয়ে সেটা হাতে নিল। খুব সুন্দর এটা। দাম কত? 50 টাকা। ও, 50 টাকা তো বেশি না, থাক। আহানা আয়নাটা রেখে হেঁটে চলে আসলো বাসায়। রান্না করতে করতে আয়নাটার কথা ভাবতে লাগলো সে। আজ পর্যন্ত শখ করে কত কি পছন্দ হয়েছিল, তার কোনো কিছুই কেনা হয়নি। আজকের আয়নাটা খুব পছন্দ হয়েছে। আমার কাছে 50 টাকা ছিল শান্তর দেয়া, কিন্তু ওগুলো দিয়ে তো মাস চালাতে হবে, তাই কিনি নাই। এইভাবে আর তো জীবন চলে না। একটা চাকরির জন্য অ্যাপ্লাই করব। 10,000 বেতন হলে আমার ভালো মতোই জীবন কেটে যাবে। এসব ভাবতে ভাবতে আহানা খাওয়া শেষ করে নিল। সব গুছিয়ে রেখে বই নিয়ে বসলো পড়তে। পড়তেই ঘুমিয়ে গেল সে। সকাল সকাল নামাজ পড়ে রেডি হয়ে আবারও হাঁটা ধরলো। একটা পিলারে পোস্টার দেখে থমকে গেল সে। নিয়োগ বিজ্ঞপ্তি। একটা খাতা বের করে নাম্বার আর ঠিকানা লিখে নিল। ব্যাস, সময় করে একদিন গিয়ে দেখে আসবে। লাস্ট ডেট 23 তারিখ। মিষ্টিদের বাসায় ঢোকার সময় নজর পড়লো শান্তর উপর। বারান্দায় দাঁড়িয়ে গুন্ডাদের মতো চেয়ে আছে ওর দিকে। যাক বাবা, বাঁচলাম। তাহলে আজ লিফটে জ্বালাবে না আমাকে। আহানা 5 তলায় এসে মিষ্টিদের বাসায় চলে গেল চুপচাপ। তাহলে কালকের কথা মাথায় ঢুকেছে। আমি যে বলেছিলাম কম কথা বলতে আমার সাথে। পড়ানো শেষ করে বের হয়ে এদিক ওদিক চেয়ে আহানা ভাবতে লাগলো। সামান্য আমার কথায় এত গুরুত্ব দেবে, আজ ডিস্টার্ব করতেও আসলো না। স্ট্রেঞ্জ। আহানা শান্তর বাসার দরজার দিকে তাকাতে তাকাতে চলে যাচ্ছে, গিয়ে একজনের বুকের সাথে ধাক্কা লেগে গেল তার। চোখ বড় করে চেয়ে দেখলো শান্ত একটা ভাব নিয়ে চেয়ে আছে ওর দিকে। আহানা শান্ত থেকে একটু দূরে সরে দাঁড়ালো। আপনি? চলো। কোথায়? আমার বেডরুমে। শান্ত আহানার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। এই এই, আপনার মাথা ঠিক আছে তো? হাত ছাড়ুন বলতেছি। বাঁচাও বাঁচাও, কে আছো? শান্ত আহানার মুখ চেপে টেনে বাসার ভিতর নিয়ে গেল। এই মেয়ে, তোমাকে একদিন বলছি না
তোমার প্রতি আমার ইন্টারেস্ট নেই? তাহলে এরকম করো কেন? এত চিল্লাও কেন? ইন্টারেস্ট না থাকলে আমাকে এখানে আনার মানেটা কি? শোনো, আমি তোমাকে 2000 টাকা দিছি, রাইট? তো টিউশনের টাকা পেলে ফেরত দেবো সেটা। শোনো, আমি ওই টাকা নিব না। তাহলে বলো কি করবে? কি করব? জোর করে আবার দিয়ে যাব? নো, তুমি এমনটা করলে তোমাকে আমি লিফটে আটকায় রাখবো গোটা 2 ঘন্টা। তো আপনি কি চান? আমি চাই তুমি রোজ সকালবেলা আমার জন্য নাস্তা বানাও। মগের মুলুক পাইছে? ইম্পসিবল। আমার খেয়ে কাজ নেই, আমি আপনাকে রেঁধে খাওয়াবো? আমি কি বুয়া নাকি? আমি তো বলিনি তুমি বুয়া। আচ্ছা, রান্না করতে না পারলে আমাকে এই মুহূর্তে 2000 টাকা ফেরত দাও। আপনি খুব খারাপ একটা লোক। টাকা দিয়েছিলেন এইসব করার জন্য? না, তোমার তো উচিত নিজ থেকে আমাকে রেঁধে খাওয়ানোর। আমি তোমাকে টাকা দিয়ে হেল্প করেছিলাম। আপনার তো বাসায় বুয়া আছেই, তাহলে আমি কেন রাঁধবো? 4 দিন রাতবা, বেশি না। শুধু সকালে বুয়া সিক না হলে আমার কাজ নাই তোমাকে জোর করার। তো আমি না হয় সকালে রেঁধে দিব, বাকি বেলা? হোটেলে খাবো, অর্ডার করব। তাহলে সকালেরটা অর্ডার করে নিন, আমি আপনাকে আপনার টাকা কাল ফেরত দেবো রূপার থেকে নিয়ে। শান্ত এবার খুব রেগে গেছে। সামান্য সকালের রান্না দিয়ে এত কথার প্যাচ লাগাতে হবে সে জানতো না। আহানার হাত ধরে টেনে কাছে নিয়ে এসে বলল, কি সমস্যা তোমার? রেঁধে দিলে মরে যাবে তুমি। না, মরবো না, কিন্তু আপনার আর আরো কয়েকটা ছেলের সাথে এক বাসায় থেকে রান্না করবো না আমি কখনোই। এখন হাত ছাড়ুন, আমার বাসায় ফিরতে হবে আমাকে। ছাড়বো না, বাসায় গিয়ে দেখাও তো। বাঁচাও, বাঁচাও। শান্ত আহানার হাত ধরে টেনে সোফায় দুম করে ফেলল। চাও আরো জোরে। শান্ত তার শার্টে হাত দিতেই আহানা চোখ ইয়া বড় করে সোফা থেকে উঠে দাঁড়িয়ে পড়ল। আপনি বলেছিলেন না আমার প্রতি আপনার ইন্টারেস্ট নেই, তাহলে এখন এসব কি? ঠিক বলছো, ইন্টারেস্ট নেই। আমার গরম লাগছে তাই জামা খুলতেছি। তুমি কি জন্য বলতেছিল? আহানা দাঁতে দাঁত চেপে দরজা খুলতে যেতেই শান্ত ওর সামনে এসে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে পড়ল। বুয়া নেই তো ভাড়া বুয়া আনেন না, আমার পিছে লাগছেন কেন? শান্ত রেগে আহানার কাঁধ চেপে ধরে ঝাঁকিয়ে বলল, তোমার রান্না আমার ভালো লাগে, আমি তোমার হাতের রান্নাই খাবো, বুঝছো? আহানা চুপ করে থেকে বলল, ঠিক আছে, আজ সকাল শুধু, কাল আমি আপনার টাকা ফেরত দিয়ে দিব। হাত ছাড়ুন এখন। শান্ত হাত ছেড়ে দিল আহানার। আহানা রান্নাঘরে গিয়ে রান্না করছে আর শান্ত একটা বল নিয়ে দেয়ালে মারছে। সেটা ব্যাক করে ওর কাছে ফিরে আসতেছে আবার। এই মেয়েটা এত অ্যাটিটিউড নিয়ে ঘুমায় কি করে? আমি শাহরিয়ার চাঁদ ওকে চান্স দিতে চাইলে সবসময় ফেলে দেয়, এত সাহস। আর আমিও কম না, আমি ওকে পাত্তা কেন দিচ্ছি? বেশি পাত্তা দেওয়ায় এমন করতেছে। ভাবছি টাকা তোর ভয়ে রেঁধে দিবে, কিন্তু না, একই অ্যাটিটিউড। আমারই দোষ। প্রথম যেদিন চরম ছিল সেদিন বোঝা উচিত ছিল যে কোন টাইপের মেয়ে এর হাজবেন্ড যে হবে তার জীবন তেনা তেনা করে দিবে। আহানা রান্না শেষ করে হাত ধুয়ে পিছনে ফিরতেই দেখলো শান্ত মুখ ফুলিয়ে ওর দিকে চেয়ে আছে। রান্না শেষ। গুড। শান্ত আহানার হাত টেনে নিয়ে চলে গেল। তারপর দরজা খুলে বাসা থেকে বের করে দিল। ওর ব্যাগটা ওর হাতে দিতে দিতে বলল, নাও তোমার ব্যাগ আর বের হয় এখান থেকে। তোমার টাকা লাগবে না আমার, তোমার ভাব তোমার কাছে রাখো। আহানা হাঁ করে শান্তর মুখের দিকে চেয়ে আছে। কি বলছে ছেলেটা? এত সুন্দর করে নাস্তা বানাই দিলাম, একটা থ্যাঙ্কস তো দিলই না, উল্টো আমাকে বাসা থেকে বের করে দিল। জানেন আপনি খুব খারাপ একটা লোক, খুব খারাপ। আহানা শান্তকে বকতে বকতে চলে গেল। শান্ত ঠাস করে দরজা লাগিয়ে রান্নাঘরে চলে গেল। রুটি ভাজি আর ডিম অমলেট বানিয়ে রেখে গেছে আহানা। শান্ত মুচকি এসে এক প্লেটে রুটি ভাজি আর ডিম নিয়ে ডাইনিংয়ে গেল। আহানাকে ইচ্ছে করে রাগ দেখেছে যাতে ও অ্যাটিটিউড কম দেখাতে পারে। তৃপ্তি করে নাস্তা করছে সে। নওশাদ আর রিয়াজ ব্রাশ নিয়ে শান্তর পেছনে এসে শান্তর হাব ভাব লক্ষ্য করছে। ছেলেটার হলো কি, এমন করছে কেন যে সকাল সকাল 11টা ছাড়া ঘুম থেকে উঠতো না, সে ভোর 6টায় উঠে? আবার যে ছেলে চিকেন ছাড়া সকালে নাস্তা করতো না, সে জাস্ট রুটি আর ডিম ভাজি দিয়ে নাস্তা করছে। রিয়াজ, আমার একটা চিমটি দে তো। আমি কি স্বপ্ন দেখতেছি নাকি? আউচ! এত জোরে চিমটি দিলি কেন তুই? চিমটি তো চিমটি হয় না অর্ষাদ। কি রে, তোর এমন দল বেঁধে এখানে দাঁড়িয়ে কি করিস? না কিছু না, সূর্যের চারপাশে গ্রহের ঘোরাফেরা দেখি। আর কি, তুই এটা বল, বুয়া তো সিক, তাহলে এত রান্না করলো কে? কে? মিষ্টির আম্মু দিয়ে গেছে।
ও আচ্ছা। কতটা বেয়াদব হলে এমন কাজ করতে পারে মানুষ। আমার রাজি হওয়া ঠিক হয়নি, শুধু শুধু সময় নষ্ট আমার। আহানা ভাত রেঁধে আলু ভেজে সেটা দিয়ে খেলো, তারপর চুলা ছেড়ে বেরিয়ে পড়লো ভার্সিটির উদ্দেশ্যে। কাল তো শুক্রবার, টিউশনি আছে, ভার্সিটি নাই। শান্তি শান্তি বলতে গিয়ে মনে হলো ওই অশান্তির কথা। এখন থেকে ওরে অশান্ত ডাকবো। ভার্সিটিতে এসে আহানা দেখলো শান্ত তমালের সাথে কি নিয়ে হাসাহাসি করতেছে। ওকে দেখে হাসি থামিয়ে সানগ্লাসটা পরে আরেকদিকে ফিরে বসলো। ছেলেটা এত স্বার্থপর, আবার ভাবও দেখাচ্ছে আমাকে। আহানা রেগে মেগে ক্লাসে গিয়ে ধূপ করে বেঞ্চে বসে পড়লো। রূপা ফোনে কথা বলতে বলতে আসতেছে এদিকে। আহানা ওর হাত ধরে ওকে বসিয়ে বলল, 2000 টাকা দিতে পারবি আমাকে? আমার খুব দরকার। আচ্ছা নে, আমার কাছে এখনই আছে। জামা কেনার জন্য আনছিলাম, জামা পরেও কিনতে পারবো, তুই এখন রাখ এটা। আহানা টাকা নিয়ে সোজা হেঁটে গেল শান্তর কাছে। নিন আপনার টাকা, এরপর থেকে আমাকে কোনোদিন টাকা দিয়ে সাহায্য করতে আসবেন না। এটাকে সাহায্য বলে না। আপনি যেটা করেছেন সেটা আপনারই ফায়দার জন্য করেছেন, তা আজ প্রমাণ হয়ে গেছে। সো নিন, আর কখনো আমার সাথে লাগতে আসবেন না, বুঝেছেন মিস্টার অশান্ত? আহানা টাকাগুলো শান্তর হাতে ধরিয়ে দিয়ে চলে গেল। শান্ত টাকা মুঠো করে ফেলে দিল নিচে, রাগে মাথা ফেটে যাচ্ছে। এই মেয়েটা তো ভাব কাকে দেখায়, আমাকে কি চেনে না? শান্ত ভাই, আর কত সহ্য করবা? দেখলে না ডেইলি তোমাকে ইনসাল্ট করতেছে, তারপরেও তুমি চুপ করে আছো কি জন্য সেটা আমার মাথায় ঢুকে না। শান্ত বাইকে বসে চলে গেল ভার্সিটি থেকে। এর আবার কি হলো? করতে বললাম আহনার টাইট, আর সে চলে গেল বিনা ফাইটে। আজব তো। তুই থাম তো রিয়াজ, শান্ত নিজের ভালো নিজেই বুঝে। জাস্ট নিজেকে কন্ট্রোল করতে চলে গেছে সে। মুড ঠিক হলে আবারও চলে আসবে। ভার্সিটি তাড়াতাড়ি ছুটি দিয়ে দিল। আহানা রূপাকে বাই বলে কৃষ্ণচূড়া গাছটার নিচে এসে কয়েকটা ফুল কুড়ালো, তারপর বসে বসে মালা বানালো সেগুলো দিয়ে। নিজের মতো করে মাথায় হাতে ফুলের অর্নামেন্টস বানিয়ে লাগালো। এসব শান্তি নিয়ে করার একটাই কারণ, সেটা হলো আহানা শান্তাকে ভার্সিটি থেকে চলে যেতে দেখেছে, তাই আরামসে সে সময় কাটাচ্ছে একা একা। টিউশনি 3টা থেকে এখন বাজে 1টা, তাই মন মতো কাজ করে যাচ্ছে সে। আজ আর শয়তানটা জ্বালাতেও আসবে না। আহা কি আনন্দ আকাশে বাতাসে। আহানা গাছ ধরে চরকার মতো ঘুরে যাচ্ছে। মাথার উপর লাল ফুল, তার সাথে সবুজ পাতা, পাখির কলরব, কি শান্তিটাই লাগছে বলে বোঝানো যাবে না। ছোটবেলায় ফিরে গিয়েছে মনে হচ্ছে। আহানা ঘুরতে ঘুরতে কারোর পা দেখে থেমে গেল। এতক্ষণ ঘুরতে ঘুরতে মাথা ঘুরাচ্ছে। মাথা ধরে ঠিক করে দাঁড়িয়ে পা থেকে চোখ তুলে মাথার দিকে তাকালো। শান্ত দাঁড়িয়ে আছে হাতে হকি স্টিক নিয়ে। আহানা মাথা ধরে দাঁড়াতে পারছে না। ভূতে ধরেছিল বলে বাচ্চাদের মতো গাছ ধরে এতক্ষণ ঘুরছিল, এখন ঠিকমতো দাঁড়াতেও পারছে না সে। ধূপ করে নিচে মাটিতে বসে গেল। শান্ত এগিয়ে এসে ওর সামনে দাঁড়ালো। আহানা মাথা ধরে ওর দিকে চেয়ে বলল, কি আপনি এখানে কেন? শান্ত হকি স্টিকটা আহানার হাতের সাথে লাগিয়ে বলল, কাউকে হসপিটালে ভর্তি করাতে এসেছে। আহানা ঝোঁক গিলে একটু পিছিয়ে গেল, তারপর কাপা কাপা কণ্ঠে বলল, আমি কি করছি? আপনি তো টাকা ফেরত চেয়েছিলেন। শান্ত হকি স্টিকটা দিয়ে একটু চাপ দিল আহানার হাতে। আহানা হাত সরিয়ে এদিক ওদিক তাকালো। জনমানব শূন্য এরিয়া হওয়ারই কথা, ভার্সিটি তো ছুটি হয়ে গেছে। আহানা একটু পিছিয়ে গেল। শান্ত নিচু হয়ে আহানার সামনে ওর মুখ নিয়ে স্টিকটা দিয়ে আহানার মাথার থেকে ফুলের ক্রাউনটা ফেলে দিতে দিতে ফিসফিসিয়ে বলল, মেয়ের ভূত বানাই দিব, কেউ জানতেও পারবে না। আহানা চোখ তুলে তাকিয়ে বলল, সরি, আপনাকে আমি কাল সকালে রেঁধে দেবো, সত্যি। লাগবে না। তাহলে কি লাগবে? তোমার ভাঙা হাতটি। আপনি আমাকে মারবেন? হ্যাঁ, সেজন্যই তো আসলাম। আহানা ভয়ে কেঁদেই দিল। শান্তর চোখে মুখের আগুন দেখে সে ভয় পেতে বাধ্য হয়েছে। শান্তকে দেখে সিরিয়াস মনে হচ্ছে। শান্ত স্টিকটা উপর করে এত জোরে এক বাড়ি দিল, আহানা মাথায় হাত দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। শান্ত গাছের পাশে থাকা একটা সিমেন্টের পিলারে বাড়ি দিয়েছিল। আহানা ভেবেছে তাকে মেরেছে। আহানা কেঁদেই চলেছে। শান্ত আহানার কান্না দেখে হাত থেকে হকি স্টিকটা ফেলে দিল। আহানা, আমি তোকে মারতে যাবো কেন? শান্ত আহানার পাশে গিয়ে বসলো। তোমাকে মেরে আমার তো লাভ হবে না। জাস্ট তোমাকে এটা বোঝাতে এসেছে, আমি তোমাকে যেটা দিব সেটা আমাকে ফেরত দিবা না, কখনো নিজের কাছেই রাখবা। আমি জানি এটা তোমার আত্মসম্মান, বাট তারপরও আমি যা দিই তা আলাদা। আমারগুলো রাখতে তুমি তো আত্মসম্মান দেখাইও না, বুঝছো? শান্ত পকেট থেকে রুমাল নিয়ে আহানার দিকে বাড়িয়ে ধরল।
আহানা ওড়না দিয়ে চোখ মুছতেছে। আমি তো ভাবিনি তুমি সামান্য এতেই এত ভয় পেয়ে যাবে, কান্না করে দিবে। ভেরি ফানি। মুখে বড় বড় কথা বলে এখন সামান্য স্টিক দেখে ভয় পেয়ে গেলে। আজ যদি আমার জায়গায় অন্য কেউ হতো এভাবেই কান্না করতে। নিজেকে নিজে সেভ করার টেকনিক শিখো, বুঝছো? তুমি এই টেকনিকটা ঠিক পারো না। টিউশনিতে যাওয়ার সময় কতগুলো ছেলের সাথে তুমি লড়তে পারোনি, পালিয়ে এসেছ। তার মানে আপনি ওদের বলেছেন আমার জন্য প্রতিদিন রিক্সা ধরিয়ে দেওয়ার জন্য? শান্ত মাথা চুলকিয়ে হেসে বলল, তো কি করব, তোমারও তো একটা সেফটি দরকার। এত দিন চলেছি আমি, কারোর সেফটি লাগবে না আমার। জেদ বেশি তোমার। এই জেদের বয়সে নিজেকে সেভ করতেই পারবে না কোনোদিন। জেদ কমাও আহানা। আপনাকে জ্ঞান দিতে হবে না, যান এখান থেকে। এটা তোমার জায়গা, দলিল করে নাকি তোমার নামে? আহানা উঠে চলে যেতে নিতেই শান্তর হাত ধরে আবারও বসিয়ে দিল। আমি কথা বলতেছি না, চুপ করে বসে আমার কথা শোনো। নাও তোমার 2000 টাকা, রাখো, লাগবে না আমার। মায়ের হাতে রান্না খেয়েছি 10 বছর আগে। মা মারা যাওয়ার দিন সকালে উঠে আমাদের সবার মারা সত্ত্বেও লুকিয়ে যখন আমি আর বাবা ঘুমিয়ে মগ্ন ছিলাম, তখন তিনি আমার পছন্দের চিকেন কারি, রুটি, ভাজি, ডিম সব তৈরি করেছিলেন। আমি খাওয়ার সময় খুব বকেছিলাম তাকে। আফসোস, সেদিন বিকেলে মাকে হারিয়েছিলাম। খাবারগুলো আমি চেটে চেটে খেয়েছিলাম, একটুও ফেলতে দেয়নি। আজ সকালের নাস্তা হাতে নিলে মায়ের মুখটা ভেসে ওঠে। বুয়াবো অন্য কেউ কি আর মায়ের হাতে রান্নার মতো করে রাখতে পারে? কিন্তু আমি তোমার হাতের রান্নায় পুরোটা না হলেও কিছুটা মায়ের হাতের রান্নার স্বাদ পেয়েছে। জাস্ট কাল মনটায় মায়ের হাতে রান্না খাওয়ার জন্য আঁকুপাকু করছিল। বুয়াও শিখছিল, তাই তোমাকে বলেছি সরি এটার জন্য। তোমার টিউশনে তো 3টা থেকে সব 1:30 বাজে। এতক্ষণ কি করবে? লাঞ্চ করবে না? আহানা শান্তর কথায় ইমোশনাল হয়ে গেছে, নিজেকে কন্ট্রোল করে বলল, না, আমি কখনোই লাঞ্চ করি না। কেন? লাঞ্চের সাথে কোনো পূর্বশত্রুতামি আছে? লাঞ্চ করলে ডিনারে ভাত ছুটবে না। শান্ত কিছুক্ষণ চুপ করে থাকলো, নিচ থেকে একটা কঙ্কর নিয়ে পানিতে ছুঁড়ে মারল। যে টিউশনে করাতে গিয়ে সন্ধ্যা হয়ে যায় সেটা বাদ দিয়ে দাও। আমি তোমাকে একটা জব দিব, এমনি এমনি তো টাকা দেবে না। কি জব শুনি? আমাদের ডেইলি একজন স্যারের ক্লাস করতে হয়, মোহাম্মদ সাইফুদ্দিন স্যার। তার ক্লাস এত বোরিং যে কিভাবে বোঝাবো তোমাকে। তা আমি কখনো তার ক্লাস অ্যাটেন্ড করি না। একদিন অ্যাটেন্ড করে স্বাদ মিটে গেছে। তারপর থেকে উনি আসার আগে আমি ক্যাম্পাসে চলে যাই। তিনি যা যা বলেন সব নোট করে রাখতে হয়। এক্সাম ওনার কথাগুলো আসে, তখন নোট করে আমি তার থেকে কপি নেই। কপি বলতে স্যার যা যা বলে তা পরের দিন ছুটির সময় এক এক করে সবার থেকে নোট চেক করে। তাই আমি চেয়েও ছাপিয়ে নিতে পারি না, নিজের হাতেই লিখতে হয়। ওনার এটা খেয়াল থাকে না আমি ক্লাসে আছি নাকি নাই। ওনার কথা হলো নোটটা লেখা অত্যাবশ্যকীয়। প্রতিদিন এই নোট তোলার কাজটা করতে হয় আমাকে, যা বিরক্তিকর, অসহ্যকর। তুমি প্রতিদিন আমার ওই নোটটা তুলে দেবে খাতায়। তমালের নোট থেকে দেখে দেখে মিষ্টিকে পড়াতে আসার সময় নোটটা নিয়ে এসে আমাকে দিবে। আমি তোমাকে 3000 টাকা দিব। আকাশের মা তোমাকে যত দেয় আমি তোমাকে ততই দিব। বলো রাজি? মানে আমার আর কাজ নাই, আপনি আপনার কাজ করার জন্য আর লোক পান না? সবসময় আমাকে ধরেন কাজ করার জন্য। শোনো মেয়ে, আমার সাথে তর্কে যাবে না। তোমাকে ছেলেগুলো থেকে বাঁচাতে পারলে আবার ছেলেগুলোতে অ্যাটাকও আমি করাতে পারি। সো আমার কথা শুনে চলবা। অবশ্যই তোমাকে টাইট দিতে আমি নিজে এনাফ। আপনি একটা। আমি আজ তোমার সাথে সাথে থাকবো। আকাশের আম্মুকে তুমি নিজে বলবে আর পড়াতে পারবে না, ওকে? না, আমি পারবো না ওনাকে বলতে। ওকে, আমি বলবো তাহলে। খবরদার না, যান এখান থেকে। যাবো না, তুমি যাবে, চলো। আরে আমার হাত ছাড়ুন, কোথায় নিয়ে যাচ্ছেন? লাঞ্চ করবো রেস্টুরেন্টে। আমার তো খুব ক্ষুধা লাগছে, তুমিও খাবে। আমি খাবো না, হাত ছাড়ুন। বসে বসে দেখো আমি খাবো। শান্ত আহানাকে টেনে একটা রেস্টুরেন্টে নিয়ে আসলো। আহানা রোডে 2-3 বার বসেও গেছে, তাও শান্ত হাত ছাড়েনি। মানুষ কেমন করে তাকিয়েছিল বলে আহানা আর হাত ছাড়ানোর চেষ্টা করেনি। রেস্টুরেন্টে এসে শান্ত নিজে নিজে অর্ডার করে ফোন নিয়ে বসে গেমস খেলা শুরু করে দিল। আহানা চুপ করে ওর দিকে চেয়ে আছে। একটা তো মানুষ এখানে সবাই খাচ্ছে, দুনিয়ার মনে হয় আমিই একমাত্র যে দুপুরে খাই না। সবাই কি সুন্দর করে খেয়ে যাচ্ছে। খাবার এসে গেছে, শান্ত খাওয়াও শুরু করে দিয়েছে। আহানা মুখ বাঁকিয়ে আরেকদিকে ফিরে বসে আছে। আমি বলছি না আমি দুপুরে কিছু খাই না। শান্ত আহানার প্লেটে সব নিয়ে ওর দিকে বাড়িয়ে ধরল।
আহানা বিরক্তি নিয়ে প্লেটটা ধরে বসে আছে। এরকম দয়া ওর একদম ভালো লাগে না। এই ছেলেটা এমন কেন করছে কে জানে, এলিনার সাথেও আবার আমার সাথেও। আহানা চুপচাপ খেয়ে যাচ্ছে। উফ, আজ এই ছেলেটা পিছুই ছাড়ছে না, কেন বুঝতেছি না। পিউদের বাসায় ঢুকে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলল আহানা। যাক, বাঁচলাম মনে হয়। পড়ানো শেষে আহানা বাসা থেকে বের হতেই দেখলো শান্ত বাইককে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আপনি এখনো যাননি? না, যায়নি। আমি তো তোমাকে বলেছি তোমার সাথে সারাদিন থাকবো। আপনার ফোন দিন। কেন? এলিনা আপুকে কল করে বলবো তার বিয়ে কি কি করে ইদানিং। হ্যাঁ করো। আর তোমাকে বলছি না ও আমার জিএফ না? আহানা সত্যি সত্যি এলিনাকে কল করলো শান্তর ফোন নিয়ে। হ্যালো বেবি, তোমার শরীর ঠিক আছে তো? জীবনে প্রথম নিজ থেকে আমাকে কল করলে। হোয়াট আ প্রেজেন্ট সারপ্রাইজ। আপু, আমি আহানা। আহানা, তুমি? ইউ স্টুপিড গার্ল, তুমি শান্তর ফোন পেলে কই? শান্ত কোথায়? আপু ওসব বাদ দাও, তুমি জানো তোমার শান্ত বাপ তোমাকে ধোকা দিচ্ছে। হোয়াট? কি বললে? শান্ত কোথায় সেটা বলো। আচ্ছা আসেন, সামনাসামনি কথা হবে। জেকে রোডে আছি আমি আর আপনার বফ। ফাইন, আমি 20 মিনিটে আসতেছি। কি হলে তোমার শান্তি? ভ্যাসালকে ডেকে আনতেছো? শান্তিতে তোমার হওয়ারই কথা। তুমি তো ভ্যাসাল ছাড়া কিছু জানো না। শুনুন, আপনি আমার জিএফ থাকাকালীন বেশিরভাগ সময় আমার সাথে সাথে থাকেন, এটা এলিনা আপুর জানা উচিত। ভেরি ফানি। তুমি এলিনের সাথে নিজেকে মিলাচ্ছ? কোথায় এলিনা আর কোথায় তুমি? এলিনা তো আমার ফ্রেন্ড, তুমি তো সেটাও না। ও, তাহলে আমার পিছনে পিছনে ঘোরার মানে কি? এক্সকিউজ মি, পিছনে ঘোরা মানে? আরিফ আঙ্কেল বলেছিল মা তোমার খেয়াল রাখতে বলে গেছে। তার ছেলে হিসেবে এটা আমার দায়িত্ব। আমার মায়ের সব ইচ্ছা আমি পূরণ করতেছি। এলিনা আপু আসলেই দেখা যাবে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। এই, তোমরা ঝগড়া করতেছো কেন? কি হয়েছে? শোনো এলিনা, হয়েছে কি আসলে? চুপ, আমি বলতাছি। এলিনা আপু, তোমার এই বিয়ে সারাদিন আমাকে ডিস্টার্ব করে, আমাকে ইরিটেট করে শান্তি পাই উনি। সব সময় আমার পিছে লেগে থাকে। আর তুমিও কেমন জিএফ, ওনার দিকে নজর রাখতে পারো না? শান্ত, আমাকে বলো কি হয়েছে। ওয়েট ওয়েট ওয়েট, কি বললে তুমি? শান্ত তোমার পিছে ঘুরছে? কেউ গলা টেনে বললেও আমি বিশ্বাস করব না। শান্ত শুধু আমাকে লাভ করে। এক মিনিট এলিনা, কি বলছে আমি তোমাকে লাভ করি? আমি তোমাকে লাভ করি না। উই আর জাস্ট ফ্রেন্ডস। আপনাদের মামলা আপনারা চুকান, আমি যাই, আমার টিউশন আছে। আর প্লিজ আপু, আপনার ববকে সামলান, ওকে? আহানা চলে গেল কথাটা বলে। কি শান্ত, এই সব কি? এই থার্ড ক্লাস মেয়েটার পেছনে লেগে আছো কেন? এখন হলো তো, কত কথা শোনালো। শান্তি হয়েছে তোমার? আর আমি জানি তুমি আমাকে লাভ করো। এনাফ ইজ এনাফ এলিনা, আমি তোমাকে লাভ করি না, বুঝছো? আহানাকে করো। শান্ত কিছুক্ষণ চুপ করে থেকে বাইকে বসতে বসতে বলল, তোমার মাথা কি গেছে? শাহরিয়ার শান্ত এরকম ধানি লঙ্কা মেয়েকে লাভ করবে? যে নিজে তোমাকে ডেকে এনে আমাকে কথা শোনায়, তাকে আমি লাভ করব? আজীবন কুমার থেকে যাব, তা ওরে লাভ বা বিয়ে করব না। মাথায় ঢুকিয়ে নাও, বাই। শান্ত দাঁড়াও, তাহলে আহানার সাথে সব সময় তোমাকেই কেন দেখতে পাই আমি? তোমার চোখের ভুল। আমার পাশে নশাদ, সূর্য, রিয়াজ আর তমালও তো থাকে। গুড। শান্ত বাইকে করে চলে গেল। এলিনাকে তো বোঝানো হয়েছে, বাট তারপরেও সে যাচ্ছে আহানার কাছে। আহানা আকাশকে পড়াচ্ছে। কলিং বেল বেজে উঠল। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? ঠিক চিনলাম না। আমি শাহরিয়ার শান্ত, আহানার হাজব্যান্ড। ও, তুমি আহানার স্বামী? আহানা বিয়েও করেছে? আমাকে বললো না। বসো বসো, আমি চা নাস্তা আনতেছি। আরে না আন্টি, ওয়েট, আমি একটা কথা বলতে এসেছিলাম। আমার অনেক কাজ আছে, চলে যেতে হবে। কি হয়েছে? আমি চাই আহানা যেন আর কোনো টিউশনে না করে, তাই ওকে বলছি টিউশনে ছেড়ে দিতে। বাট ও আপনাকে লজ্জা কিছু বলতে পারছে না, তাই আমি বলতে আসলাম। ও, সমস্যা না। বিয়ের পর বেশিরভাগ হাজবেন্ডই চায় না তার ওয়াইফ বাইরে জব করুক। আর আহানা তো নিজের খরচ চালাতে টিউশনই করতো এতদিন। ঠিক করেছো ওকে কাজ করতে মানা করে। বেচারে অনেক কষ্ট করে টিউশনি করে। ভালো থেকো তোমরা, দোয়া করি। আমি আহানাকে এ মাসের যতদিন পড়িয়েছে তার বেতন দিয়ে বলে দেব ব্যাপারটা। ডোন্ট ওয়ারি। ওকে আন্টি, থ্যাঙ্কস। আচ্ছা আসে। শান্ত দাঁত কেলিয়ে সানগ্লাস পরে চলে গেল বাইকে উঠে। আহানা, তুমি বিয়ে করলে আর আমাকে জানলে না? এটা
কিন্তু ঠিক না আহানা। মানে? হয়েছে, আর লুকাতে হবে না এসব। নাও, এ মাসের বেতন পুরোটাই দিছি, জামাইকে নিয়ে সুখী হও। আহানা চোখ কপালে তুলে চেয়ে আছে আকাশের মায়ের দিকে। আরে বোকা মেনে, টিউশনি করাতে পারবে না এটা বলতে এত লজ্জা পেয়েছিলে কেন? কিছুক্ষণ আগে তোমার হাজবেন্ড শান্ত এসেছিল ব্যাপারটা বলতে, তুমি এত লজ্জা পাও এটা বলতে? আহারে, এসব বললে চলে গেছে। কি? কুত্তাটা আবার এসেছে, সব গন্ডগোল করে চলেও গেছে। আমি তো জানতামও না কিছুক্ষণ আগে সোফা রুমে শয়তানটা ছিল। আহানা বাসা থেকে বেরিয়ে দেখলো সেই ছেলেগুলো রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে। আহানা রিক্সায় উঠে ভাবছে, এলিনা আপুকে ডাকলাম, তারপর আমার পিছু ছাড়লো না। আজব তো, এই ছেলেটা এরকম কেন আমি বুঝি না। স্বয়ং এলিনাকে নিয়ে আসলাম ব্যাপারটা ঠিক করার জন্য, আর সে কিনা ঘুরে ফিরে আবার শুরু করলো। একেবারে আমার স্বামীর হয়ে কথা বলে চলে গেল। ছাড়বো না বেয়াদবটাকে। আহানা বাসায় ফিরে টাকাগুলোর দিকে চেয়ে বসে আছে। কাল এগুলো শান্তকে ফেরত দেব। আমার থেকে উনি এখনো পাক্কা 6,000 টাকা পান। যতবার দিই ততবার ফেরত দেয় আমাকে। উফ, কি ঝামেলা। আলু ভেজে ভাত নিয়ে বসে আহানা ভাবছে শান্তকে কিভাবে কথা শোনাবে। কারণ শান্ত আসলে কি চায় তা জানাটা জরুরি। এভাবে তার চলে না। জিএফ থাকতে সবসময় আমার পিছে ঘুরঘুর করে, আমাকে ঠিক মতন চলতে ফিরতেও দেয় না। আজ তো লিমিট ক্রস করেই ফেলেছে বেয়াদবটা। টিউশনি অফ করে দিল আমার, সাথে আমাকে বিবাহিতও প্রমাণ করে দিল। পরের দিন সকাল সকাল আহানা টাকা আর এক বস্তা রাগ নিয়ে বের হয়েছে বাসা থেকে। আজ ওই শান্তকে ঠাস করে চড় মারি, তারপরে বাসায় ফিরবো আমি। লিফটে ঢোকার সময় দেখলো শান্ত সেখানে। আহানা ঢুকে এগিয়ে গিয়ে শুরু করলো ঝগড়া। এই কি সমস্যা আপনার? আমাকে এত জ্বালান কেন? আপনার সাহস হয় কি করে আমার স্বামী সেজে আকাশের বাসায় যাওয়ার? বেয়াদব ছেলে কোথাকার। শান্ত চুপ করে ফোনে গেমস খেলছে। আপনাকে বলতেছি আমি, কথা কানে যায় না আপনার? আহানা টাকা নিয়ে শান্তর হাতে ধরিয়ে লিফট থেকে বেরিয়ে চলে গেল। শান্ত টাকাগুলোর দিকে চেয়ে সে ও পিছন পিছন গেল। আহানা থেমে গিয়ে ওর দিকে চেয়ে বলল, আপনার কি সমস্যা এত? উফ, আপনাকে আমি কিভাবে বোঝাবো? আমার আগের লাইফটাই ভালো ছিল, আপনি কেন আমাকে সাহায্য করার জন্য উঠে পড়ে লেগে আছেন? আহানা সাবধানে। শান্ত কাছে আসতে যেতেই আহানা আরো সরে গেল। আহানা কেয়ারফুল। শান্ত হাত দিয়ে আহানাকে টেনে কাছে নিয়ে আসলো, কারণ পিছনেই সিঁড়ি আর সে 5 তলার উপরে। আহানার কথা বলতে বলতে সিঁড়ি পর্যন্ত চলে এসেছিল। আহানা ধাক্কা দিয়ে ওকে সরিয়ে ফেলল। আপনি আমার থেকে দূরে থাকুন, বুঝেছেন? শান্তর এবার মেজাজ বিগড়ে গেছে। এই মেয়েটা এত কিসের অহংকার করছে? এই কি আছে তোমার? কাকে অহংকার দেখাচ্ছ তুমি? ভাত মুন খেতে ভালো লাগে তোমার? আমি চিকেনের দাম দিচ্ছি বলি সেটা ভালো লাগছে না? আহানা চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। হাত দিয়ে চোখ মুছে হেসে দিয়ে বলল, ভাত নুন তো কি হয়েছে, সেটা আমার নিজের উপার্জনের টাকার খাবার। আমার আত্মসম্মান আছে বলে আমি অন্যের টাকা নিতে চাই না। এটাকে আপনি অহংকার ভাবলে ভাবতেও পারেন। আর কোনোদিন আমাকে টাকা দিয়ে সাহায্য করবেন না। আমি একদিন আমার উপার্জনের টাকা দিয়ে চিকেন খাবো। বাই। আহানা মিষ্টিদের বাসায় চলে গেল। শান্ত নিজের রুমে এসে দরজা লাগিয়ে ফেললো। বাবাকে কল করলো সোজা। কিরে শান্ত, তুই ঠিক আছিস তো? এত সকাল সকাল ফোন করলি, কি হয়েছে? বাবা, তুমি আর আমার জন্য কোনো টাকা পাঠাবে না। আমি নিজে উপার্জন করে নিজের খরচ চালাবো। মানে তুই তো জব পেতে আর কয়েকটা মাস বাকি। তোর মাসটা শেষ হলেই আমি তোকে আমার অফিসে বসিয়ে দেব। তাহলে এখন কিসের উপার্জন করবি তুই? সকাল সকাল মদ খেয়েছিস নাকি? না বাবা, আমি মাস্টার শেষ হওয়া পর্যন্ত একটা পার্ট টাইম জব করব। তুমি আর আমাকে কোনো টাকা দিবে না। নাও বাই। আহানা বাসায় ফিরে বিছানার চাদর, বালিশের কভার সব ধুয়ে দিল। কালকে পরা জামাটাও ধুয়ে দিল। তারপর ঘর মুছলো। সব শেষ করে গেল রান্না করতে। আজ শুক্রবার, তাই সব কাজ সারছে সে। একটু পরে ভাত খেয়ে ঘুমিয়ে গেল। আবার দুপুর 2টায় উঠে রেডি হয়ে বেরিয়ে পড়লো পিউদের বাসার উদ্দেশ্যে। উফ, আকাশকে তো আর পড়াতে পারবো না। সব সময় আমার কাছে দখল দিয়ে 12টা বাজিয়ে দেয়। বেয়াদব একটা। আহানা শান্তকে বকতে বকতে পিউদের বাসার দিকে যাচ্ছে। হঠাৎ সামনে শান্ত বাইক এনে থামালো। আহানা ভ্রু কুচকে কিছু বলতে যাবে, তার আগে শান্ত ও নোটবুক 2টা ওর হাতে ধরিয়ে দিল। নাও, আজ থেকে তোমার চাকরি শুরু। এই নোটগুলো আরেকটা নোট খাতায় তুলে দিবে। পরের মাসের এই দিনে আমি তোমাকে 3000 টাকা দিব। বাই। হেলমেট পরে শান্ত বাইক নিয়ে চলে গেল। আহানাকে কিছুই বলতে দিল না। আহানা হাঁ করে চেয়ে আছে।
থাক, বকতেও পারবো না, এটাও তো কাজ। নোট ওঠানো তো আর সহজ কোনো কথা না। উফ, কি ঝামেলা। আহানা পিউকে পড়িয়ে বের হয়ে হেঁটে ফিরছে বাসার দিকে। তখন 4:10 কি 15 বাজে মনে হয়। যে পথ দিয়ে আহানা যাচ্ছে সেখানে ফুচকাওয়ালা, ঝালমুড়িওয়ালা সব মানুষ খেয়ে যাচ্ছে। শুক্রবার বলে কথা, ছুটির দিন। এই দিনেই মানুষ ঘুরতে বের হয় বেশি। ঢাকার মানুষ তো আরও আগে বের হয়। কাপল আছে, কেউ কেউ বা পরিবার নিয়ে এসেছে, আবার অনেকেই দল বেঁধে এসেছে। সম্ভবত বন্ধু বান্ধব হবে তারা। গান গাইছে, আড্ডা দিচ্ছে, হাসি ঠাট্টা করছে। বেশ কিউট একটা পরিবেশ। আহানা সবাইকে দেখতে দেখতে হেঁটে যাচ্ছে। পাশে কারোর উপস্থিতি টের পেয়ে থেমে গেল সে। পাশে ফিরতে দেখলো শান্ত হাতে ঝালমুড়ি নিয়ে খাচ্ছে। এমনভাবে খাচ্ছে যেন পাশে আহানা তার জানা নেই। আহানা ভ্রু কুচকে হাঁটা ধরল। ও মা, শান্তও পাশে পাশে আসতেছে। সূর্য, তুই ক্যাফে আয়, আমি সেখানে আসতেছি। তমালকেও নিয়ে আসিস। নওশাদ আসতে পারবে না, ও ঘুমাচ্ছে। আহানা হাঁটার গতি বাড়িয়ে চলে যাচ্ছে। 1 মিনিট দাঁড়াও না। কি? শান্ত ফোনে কথা বলতে বলতে ওর হাতের বাড়তি ঝালমুড়িটা আহানার হাতে দিতে দিতে বলল, রাখো, আমি কথা বলে আসতেছি। আমি কেন রাখবো আজও? আরে আরে, কই যান আপনি? শান্ত পূর্ব দিকে চলে গেল ফোনে কথা বলতে বলতে। আহানা ঝালমুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। 5 মিনিট হয়েছে, এখনো আসছে না। আহানা এদিক ওদিক তাকাচ্ছে হাতে ঝালমুড়ি নিয়ে। হঠাৎ সামনে একটা বাইক এসে থামলো। শান্ত হেলমেটের গ্লাস উঠিয়ে আহানার দিকে তাকিয়ে হেসে বলল, আমার লেট হচ্ছে, বাই। বাইক উধাও, সাথে শান্ত। ও মা, গেল কই? ঝালমুড়ি কি করব আমি? আজব লোক। আহানা ঝালমুড়ির দিকে চেয়ে থেকে কোনো উপায় না পেয়ে খেতে খেতে হাঁটা শুরু করলো। এই লোকটা এমন কেন? সকালে এতগুলো কথা শোনাইলাম, তাও আবার সেই আমাকেই জ্বালাতে চলে আসলো। আহানা বাসায় ফিরে উঠান থেকে সব জামা কাপড় নিয়ে আসলো রুমে। আরে, কাল তো 23 তারিখ, চাকরিটার ইন্টারভিউ দিতে যাব। কে জানে কি হবে। এইচএসসি সার্টিফিকেটে কি আর ভালো চাকরি পাওয়া যায়? শুক্রবার কেটে গেল। পরের দিন শনিবার। সকাল সকাল সব কাজ সেরে আহানা মিষ্টিদের বাসায় গেল। আজ শান্ত কোথাও নেই। ও, একদম ঠিক হয়েছে। ওনার থেকে যত দূরে থাকবো ততই ভালো। মিষ্টিকে পড়িয়ে বাসা থেকে চলে যাওয়ার সময় আহানা বারবার পেছন ফিরে তাকিয়েছে। এতদিন ধরে জ্বালাতো আর এখন জ্বালাচ্ছে না বলে কেমন যেন লাগছে তার কাছে। আহানা বাসায় ফিরে পানি খেয়ে দৌড়ে বেরিয়ে গেল ইন্টারভিউ দিতে। সকাল 8:30 ইন্টারভিউ আজ। ব্যাপারটা বুঝলাম না ঠিক। এত সকাল সকাল কেন সেটাই মাথায় ঢুকছে না। এই যে ভাইয়া, এটা কি কিএসপি কোম্পানি? জি, আপনি কি ইন্টারভিউ দিতে এসেছেন? হুম। তাহলে 3য় তলায় যান। ওকে, ধন্যবাদ। আহানা 3য় তলায় আসলো। আল্লাহ গো, এত ভিড়! আমি তো টিকবো না মনে হয়। ছেলে যতগুলো, মেয়ে ততগুলো। আর আমি ভাবে বসেছিলাম অল্প কয়েকটা হবে। এদের সাথে টেকা অসম্ভব। একজন লোক আসলেন, এসে সবার মাঝখানে দাঁড়ালেন। দেখতে ভদ্র টাইপ, তবে এই অফিসের বস মনে হয় না, নর্মাল মনে হয়, নর্মাল শার্ট পরা। উনি বললেন সার্টিফিকেট অনুযায়ী সবাই আলাদা হয়ে যেতে। আমি এইচএসসির দলে দাঁড়ালাম। কয়েকটা মেয়ে এসেছে এত সেজে। মা গো মা, সাজারি কথা। কর্মচারী তো আর আমার মতন ক্ষেত্রে নেবে না। আমি তো চেয়েও সাজতে পারিনি, কিছুই নাই সাজার। তাও ওনা জামা টেনে টুনে ঠিক করে নিল আহানা। আয়রন করার উপায় নাই, বাসায় আয়রন করার মেশিন নেই। কাল জামা কাপড় ধুয়ে শুকিয়ে ভাঁজ করে বালিশের তলায় রেখেছিলাম। শোনেন, সবাই দুজন দুজন করে যাবেন। ভাগ্য হলে দুজনই সিলেক্ট হবেন, ভাগ্য ভালো না হলে একজন হবেন, আবার দুজনের একজন নাও হতে পারেন। স্যার খুব রাগী, ঠিক করে কথা বলবেন। আমি লিস্ট দেখে ডাকবো, এক এক করে যাবেন আপনারা, ঠিক আছে? সবার আগে রুশা রহমান আর টুম্পা চৌধুরী আসেন। আহানা বসে বসে আল্লাহকে ডাকছে। 10,000 বেতন হলে বেশ ভালো যাবে তার। আল্লাহ, যেন টিকে যায় আমি। এর আগেও আহানা ইন্টারভিউ দিয়েছিল অনেক চাকরির আশায়, কিন্তু একটাতেও সফল হয়নি। তাই এখন ভয় করছে। ক্লাস 9-এ থাকতে আমাদের স্কুলের একজন বাংলা ম্যাডাম ছিলেন, ফেরদৌসী ম্যাডাম। উনি আমাকে বলেছিলেন ইন্টারভিউ কোনো বড় কিছু না, তবে এটাকে বড় ভাবতে হবে। ভয় থাকলে টিকবে না কোনো মতে। ভয় এক পাশে রেখে আত্মবিশ্বাস নিয়ে কথা বললে জেতা 99% শিওর। তাই আজ আমি আমার আত্মবিশ্বাস জারি রাখবো। ইনশাল্লাহ আমি সফল হব। 12-13 জনকে ডাকার পর এবার আহানাকে ডাকলো। সাথে যাকে ডাকলো তার নাম শুনে আহানার চোখ কপালে। শাহরিয়ার শান্ত? কি? ও এখানে কি করে? আহানা চারিদিকে তাকাতে তাকাতে ভেতরে চলে গেল, কিন্তু শান্তকে দেখলো না। শান্ত দৌড়ে আসলো, কারণ আজ তার আসতে আসতে দেরি হয়ে গেছে। ঘুম থেকে উঠতে পারেনি। আহানা ভিতরে এসে চেয়ারে বসলো। শান্ত হয়ে সে চেয়ারে বসতে গিয়ে আহানাকে দেখে সে চমকে উঠল।
আহানা ভ্রুকুচকে ওর থেকে চোখ সরিয়ে বসের দিকে তাকালো। হাই, আম জাকির হোসেন, নাইস টু মিট ইউ। তো বেশি কথা না বাড়াই, আরও লোকজন ওয়েটিংয়ে আছে, আপনারা আপনাদের সার্টিফিকেট এবং ম্যানেজিং স্কিল প্রুফের পেপার দিন আমাকে। আহানা আর শান্ত একসাথে দিল। উনি সার্টিফিকেট দেখছে, শান্ত আর আহানা একজন আরেকজনকে দেখছে, মনে মনে একজন আরেকজনকে গিলে খাচ্ছে। Why do you want to be a part of our business, Mr. Shanto? Because I'm a good candidate for this job and I'm sure I'll be able to handle all the work. And what about you, Miss Ahana? আমার চাকরিটা প্রয়োজন। ইংরেজিতে কথা বলুন। সরি স্যার, আমি ইংরেজিতে নিখুঁত না। ওকে, সমস্যা না, আপনি বলুন আপনার চাকরিটা কেন প্রয়োজন। দেশে আরও এমন অনেক চাকরি আছে যেটা আপনি করতে পারবেন, আপনার প্রয়োজন মেটানোর জন্য তাহলে এই চাকরিটাই কেন? এই ব্যবসার মূল উপাদান হচ্ছে বিল্ডিং তৈরির নকশা নিয়ে, আর আমার সেই সম্পর্কে ধারণা আছে বলেই আমি শত চাকরির মাঝে এটা বেছে নিয়েছি। আশা করি আমি নির্ভুলভাবে কাজটা করতে পারবো। ওকে, দ্যাটস গুড, আই এম ইমপ্রেসড। শান্ত মুচকি হেসে বসের দিকে চেয়ে আছে। শুধু বস না, শান্তরও আহানার কথাটা ভালো লেগেছে। আহানার এই জোশ কথায় সে পাক্কা আজকে টিকে যাবে। তো মিস্টার শান্ত এবং মিস আহানা, আপনাদের দুজনের কথাই আমার বেশ লেগেছে। কংগ্রাচুলেশনস, আপনারা দুজনই সিলেক্টেড। Thank you so much. আমার পিএ মিস্টার রাফি তোমাদের বেতনের সম্পর্কে সবটা জানিয়ে দিবে। সো ফর নাও, গুড বাই। শান্ত পকেটে হাত ঢুকিয়ে রাফির কাছে চলে গেল। আহানা খুশিতে আটখানা হয়ে দিশেহারা হয়ে গেছে। মাথা ধরে নিজেকে সামলিয়ে শান্তর পিছে পিছে গেল। তো শুনুন আপনারা, মাসে একদিনও ছুটি নেই, পুরো মাস চাকরি থাকবে, দুপুর 1টা থেকে সন্ধ্যা 7টা, মাঝে মাঝে ওভার টাইমও হবে। মিস্টার শান্ত, আপনার বেতন 25,000 টাকা, আর মিস আহানা আপনার বেতন 10,000। কাল থেকে জয়েন করবেন। আল্লাহ হাফেজ। কথাটা বলে উনি চলে গেলেন। আহানা চোখ বড় করে বলল, আমার এত কম কেন? আজব তো, আমি কি দোষ করেছি? মিস আহানা, আপনি এখনো পিচ্ছি মাইয়া, একে তো ইংরেজি পারেন না, আরেক তো অনার্সের ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। 10,000 দিবি এটাতে আমি শকড। বাই দ্য ওয়ে, হিংসা হয়? আমার মতো হতে চাও? তাহলে মাস্টার্স পর্যন্ত পড়ে তারপর আসো, বুঝছো বাবু? আমি বাবু না, ওকে? আর আপনার না বাবার লাখ লাখ টাকা, তো আপনি 25,000 টাকার চাকরি করতে আসছেন কেন? নান অফ ইউর বিজনেস। নিজের কাম করো, যাও নিজের চরকায় তেল দাও। আহানা চলে গেল ভার্সিটির দিকে। শান্ত দাঁত কেলিয়ে টাই ঠিক করতে করতে বাইকে উঠল। যাক, ভালোই হয়েছে, ডেইলি ওরে জ্বালাতে পারবো। আহানা আজ অনেক খুশি, অনেক অনেক। এভাবেই টিকে যাবে সে একদমই ভাবতে পারেনি। কাল থেকে নো টিউশনি। ইয়ে! শান্ত বটতলায় বসে নওশাদের সাথে কথা বলছে। আহানা ক্লাসে বসে উকি দিয়ে শান্তকে দেখছে। সবসময় আল্লাহ আমার সাথে ওরেই কেন রাখে বুঝি না। জন্মার পর থেকে এমন কোনো দিন যায়নি যেদিন এর চেহারা দেখতে হয়নি আমার। উফ! ব্রেক টাইমে ক্যাম্পাসে আসতেই 2 সেকেন্ডও হয়নি শান্ত সামনে এসে হাজির। কি? আমার নোটবুক দাও। দাঁড়ান, আনতাছি। আহানা গিয়ে ব্যাগ থেকে নোটবুক এনে শান্তকে দিল। গুড জব। আর এই নাও আজকের নোটস। আহানা নোটস হাতে নিয়ে মুখ বাঁকিয়ে চলে যেতে লাগলো। মিস আহানা। আহানা থেমে পিছনে তাকিয়ে বলল, কি? তুমি কি জানো তুমি এখন থেকে আমার সহকারী কর্মচারী? কে বলছে? জাকির বস বলছে। আর বিশ্বাস না হলে তোমাকে যে কাগজ দিয়েছে আজকে সেটা চেক করিও। আমার কথা মতো চলবা, ঠিক আছে? আমি তোমার বস, আর আমার বস জাকির স্যার। বয়ে গেছে আমার। জান এখান থেকে, বসের কুষ্টি কেলাইতাম। আহানা চলে গেল ক্লাসের দিকে। শান্ত কোমরে হাত দিয়ে ভাবছে, এই মেয়েটার এত তেজ কেন বুঝছি না। ঠিক আছে, কাল থেকে তেজ বোঝাবো। আহানা নাচতে নাচতে পিউদের বাসায় গিয়ে বলল যে আর পড়াতে পারবে না। আহা, কি মজা! মিষ্টির আম্মুকে মানা করব না। ভোরে আমার কোনো কাজ থাকে না, এটা পড়ালে বাড়তি ইনকাম হবে। শয়তান শান্ত 3,000 দিবে, মাস শেষে বেতন হবে 15,000 টাকা। বেতন পেয়ে ভালো করে বাজার করব। আহানা খুশিতে আজ আলুর ভর্তা বানালো। আহা, আমার সুদিন আসতেছে। মজা করে ভাত খেয়ে নিল। তারপর নামাজ পড়ে নিয়ে বই নিয়ে বসলো। পড়তে পড়তেই ঘুমিয়ে গেল। শান্ত নোট লিখতেই ভুলে গেল। পরের দিন ভোরে মিষ্টিদের বাসায় ঢোকার সময় শান্ত পেছন থেকে ডাক দিল, তুমি আমার নোটস কমপ্লিট করেছো? আজকে স্যার বলছে সবার আগে আমার নোটস চেক করবে। ইস, আমি ভুলে গেছি, কাল ক্লাসের পড়া পড়তে পড়তেই ঘুমিয়ে গেছিলাম। ছিল না একদম। কি তুমি এখনো লেখো নাই? আজ যদি স্যার আমাকে কথা শোনায় তোমার হাতটি আমি সত্যি সত্যি ভাঙবো।
এই কথায় কথায় মারার হুমকি দেন কেন এত? আমি ভার্সিটিতে আসার আগে পুরোটা কমপ্লিট করে নিয়ে আসবো। আসলে ভালো। আহানা ভয়ে মিষ্টিদের বাসায় ঢুকে গেল। ওকে পড়িয়ে এক দৌড় দিল বাসার দিকে। বাসায় ফিরে হাত থেকে ব্যাগ রেখে টেবিলে বসে গেল নোট লেখার জন্য। 3 ঘন্টা ধরে খাটনি খেটে অবশেষে নোট কমপ্লিট করবে। 2-3 লাইন বাকি, ক্লাসে গিয়ে লিখবো। বাপরে বাপ, খাওয়া দাওয়া কিছুই হয়নি আমার। ক্রিং ক্রিং ফোন বাজছে। কার কল আবার? সেই শয়তানটার। কল করে করে মাথা খাবে আমার। এই নিয়ে 5 বার কল করেছে। হ্যালো, কি সমস্যা আপনার? বলছি না আমি সব কমপ্লিট করে আনবো। অসহ্য। এই, আমাকে ভাব দেখাবে না, আমি তোমার বস। কচুর বস আপনি? মানি না আমি, ফকিন্নি বস একটা। কি? আমি ফকিন্নি বস? তোমার সাহস হয় কি করে আমাকে এটা বলার? আজ দেখিও অফিসে তোমার কি হাল করি আমি। কচু করবেন আমার, আপনার মুন্ডু করবেন, ছাতার মাথা করবেন। চুপ, আবল তবে এসব কি বলে যাচ্ছ? মগজ কি গলে গেছে তোমার? না গুলে নাই, আপনার গুলে স্যুপ হয়ে গেছে। কি কথায় সামলিয়ে বলা আহানা? আপনি কি সামলাই বলতেছেন যে আমি সামলিয়ে বলবো? মিস্টার অশান্ত। এই, আমাকে অশান্ত ডাকবা না, আমার নাম শাহরিয়ার শান্ত। ওকে, গট ইট? নো, আপনার নাম অশান্ত। দরজা খোলো। মানে? খোলো বলতেছি। আহানা চোখ কপালে তুলে দরজার কাছে গিয়ে দরজা খুলতেই শান্ত ভেতরে চলে আসলো। কানে ফোন, দরজা লাগিয়ে এগিয়ে গেল সে আহানার দিকে। আহানা ঢোক গিলে কানের থেকে ফোন রেখে দিল। কি বলছিলে তুমি? আমার মগজ গুলো স্যুপ হয়ে গেছে? আমি অশান্ত? আপনি এখানে কি করে? বাইকে বসলাম, এক টানে চলে এলাম হাই স্পিড দিয়ে। ভাবছিলাম তোমাকে অফিসে টাইট দিব, বাট বসই তো তাদের পিএ কে অফিসে টাইট দেয়। আমি না হয় ইউনিক কিছু করি। আহানা পিছুতে পিছুতে দুম করে খাটে বসে গেল। শান্ত টেবিল থেকে নোটবুক নিয়ে চেক করছে। আহানা এই সুযোগে পালাতে যেতে শান্তর হাত ধরে ফেলল। আরে থামো থামো, কই যাও? এখনো তো কিছু করলাম না। ডেইলি আমার সাথে ঝগড়া করে শাস্তি তুমি আজ পেতে হবে। চা খাবেন? শান্ত মুচকি এসে এগিয়ে গেল আবারও। চা? না, তোমাকে খাবো। আহানা চোখ কপাল তুলে পিছুতে পিছুতে বলল, বাঁচাও বাঁচাও। শান্ত কাছে এসে আহানার মুখ চেপে ধরে বলল, চুপ, তোমাকে বলছি না তোমার প্রতি আমার ইন্টারেস্ট নেই, ওরকম কিছু করবো না। তাহলে কি করবেন? দাঁড়াও, ভাবতে দাও। শান্ত আহানার পাশে বসে গেল। গালে হাত দিয়ে ভাবনায় পড়ে গেল সে আহানার সাথে কি করবে। আহানা আবার পালিয়ে যেতে নিতেই ওর হাত ধরে ফেলল সে। প্লিজ ছাড়ুন। কি বলছিলে জানো? না না কিছু না, আর কখনো বলবো না, সত্যি। যাও, চা বানায় আনো, চা খেতে খেতে ভাববো তোমাকে কি শাস্তি দেব। আহানা হাত ছাড়িয়ে রান্নাঘরে গেল। এই ছেলেটা জোক টাইপের, উফ, একেবারে বাসায় চলে আসলো। তারেক আঙ্কেল জানলে নির্ঘাত আমাকে বাসা থেকে বের করে দিবে। আহানা চা নিয়ে এসে দেখলো শান্ত নোট বাকিগুলো লিখছে। নিন আপনার চা। তোমার জন্য বানাওনি? দুধের গুঁড়ি শেষ। আরেকটা কাপ আনো। কেন? আনতে বলছি, আনো। নিন। শান্ত 1 কাপের চা 2 কাপ করলো, অর্ধেক অর্ধেক। নাও, খাও। খাবো না আমি। খাও বলতেছি। সবসময় না ছাড়া কিছু বলতে চাও না, খালি না না না। আমার সাথে সবসময় হ্যাঁ হ্যাঁ বলবে, ওকে? না। আবার না? উফ, শোনো, তোমাকে আমার আম্মু করে নিছিল, ওকে? সো সেই খাতিরে আমার সাথে একটু ঠিক হয়ে চলো। ও হ্যাঁ, আরিফ আঙ্কেল বলেছিল আপনি নাকি আমাকে কচু পাতা খাইয়েছিলেন, তাও কাঁচা। আপনার এত বড় সাহস! আমার তখন বুঝার জ্ঞানও হয়নি, আর আপনি কিনা আমাকে কাঁচা কচু পাতা খাইয়ে দিয়েছিলেন। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।